যাচ্ছি না আর কি, 2 ঘন্টা 1.5 ঘন্টার মাঝে কত প্রেশার নিচ্ছি না। আপনাদের জন্য সমস্যা, আমার জন্য সমস্যা, এত দীর্ঘমেয়াদী কথা বলা। আচ্ছা, তো এটা এখন কি জানি বলতেছিলাম, ও মনে ছিল না। যারা আমাদের হিন্দু ধর্মাবলম্বী আছে তারা তো বোধহয় কালকে যেমন শুক্রবারে একজনে বললো যে আগামী শুক্রবার হলো কি জানি বললো জি স্যার, দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আছে স্যার। আনুষ্ঠানিকতা। দুর্গাপূজা তো ওদের দশমী তো 26 তারিখে জি স্যার। কি জানি আছে। আচ্ছা, এটা প্রথমত ফ্যাকাল্টি থেকে একটা সিদ্ধান্ত হয়তো হবে। শনিবারে কি কিছু আছে হ্যাঁ স্যার। নেক্সট শনিবারে? আছে স্যার, শনিবারেও আছে। স্যার পূজাটা তো 5 দিন ব্যাপী স্যার, হ্যাঁ, সবগুলা দিনই আছে। তা অর্থাৎ হচ্ছে স্যার 22 তারিখ থেকে শুরু করে 26 তারিখ পর্যন্ত। আচ্ছা, এখন অন্যান্য স্যারদের সাথে কথা বলছেন? স্যাররা কি বলছে? স্যার তারা তো স্যার শুক্রবারের কথা ক্লাসটা বাদ দিয়ে বলছি। দিচ্ছে। স্যার আমাদের স্যার শুক্রবারে যে কালকে ক্লাসটা মান্নান ছিল স্যারের ওইটা সাথে চেঞ্জ কথা হয়ে হইলো। গেছে অলরেডি। হ্যাঁ, স্যার বললেন যে আমরা তো পরে আরো ক্লাস পাবো, তো আমরা যদি যেহেতু 13টা ক্লাস হয়, আমরা তো আরো বেশ কয়েকটা পাবো। তো সামনের এক্স্যাক্টলি। ক্লাসটা যদি বাদ থাকে, মানে এই ক্লাসটা পুরোটাই বাদ যদি থাকে, তো আমরা পরের সপ্তাহ থেকে মানে 30 তারিখ থেকে ক্লাস করতে পারি, বা 31 তারিখ হচ্ছে, 31শে অক্টোবর আমাদের মানে সামনের ক্লাসের পরের ক্লাসটা হচ্ছে, ওই এটাই। দিন থেকেও আমরা স্টার্ট করতে পারি। আবার বোধহয় তাহলে মানে মানে আরেকটা ইয়ে ছুটিটা পড়ে, অত গায়ে লাগবে না। ইয়েটা আরেকটা লেগে পড়ছে নেক্সট, অর্থাৎ নেক্সট ফ্রাইডে পরের ফ্রাইডে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কিছু আইএফআরএস এর বিষয়গুলো আলোচনা করতেছিলাম। আইএফআরএস 34 যেটা ইন্টারনেট রিপোর্টিং এর, তো কথা ছিল আপনারা পুরো আইএফআরএস টা পড়বেন। এখানে দুইটা, 1 নাম্বার এবং বোধহয় লাস্টে যেটা ছিল 5 নাম্বার, এই দুইটাতে আইএফআরএস এর কিছু রুলস রেগুলেশন বলে দেওয়া ছিল যে আসলে সেটা এই আইএফআরএস এই আইএস অনুযায়ী সেটা কমপ্লাই করবে কিনা। আমরা একটু রিভিউ করি। আমরা যেটা বলছি, আইএস 34 হলো ইন্টারনেট রিপোর্টিং, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি। এখানে প্রাইভেটের প্রশ্নে আসে না, প্রাইভেট যেহেতু রিপোর্টিং করাটাই তাদের বাধ্যতামূলক না। পাবলিক লিমিটেড কোম্পানি বছরের অন্তর্বর্তীকালীন সময়ে, হতে পারে 1 মাস বা 3 মাস বা অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি, তারা যদি রিপোর্ট করে তাহলে সেটাকে আমরা বলবো ইন্টারনেট রিপোর্টিং। এটা আমাদের দেশে বাধ্যতামূলক নয়, যদি কোনো অর্গানাইজেশন করে তাহলে ওকে, আর না করলে তাদের জন্য কোনো স্ট্যাটিউটরি কোনো রিকোয়ারমেন্ট নেই। যেরকম অ্যানুয়াল রিপোর্ট করার জন্য সিকিউরিটি অ্যাক্সেস কমিশন থেকে এবং গভর্নমেন্টের কাছ থেকে একটা রিকোয়ারমেন্ট আছে, যেটা করতেই হবে, না হলে জরিমানা আরোপ করা হয় তাদের উপরে। আর আমরা বলছি ইন্টারনেট রিপোর্টিং যদি করা হয় তাহলে ওকে, আর না করলে কোনো সমস্যা নেই। কিন্তু করলে আপনি এটা ইনকমপ্লিট অবস্থা দিতে পারবেন না। আপনাকে আইএস 34 অনুযায়ী যেই ইনফরমেশন গুলো ডিসক্লোজ করতে হবে এবং যেই প্রক্রিয়া করতে হবে সেইটাকে সেভাবে আপনাকে করতে হবে। কারণ আপনি যদি ইনকমপ্লিট রিপোর্ট উপস্থাপন করেন তাহলে ইন্টারেস্টেড ইউজাররা সেই ইনফরমেশন গুলা ইউজ করে তারা মিসগাইডেড বা মিসলিডিং হতে পারে বা অ্যাকাউন্টস ম্যানিপুলেট হতে পারে। আমরা বলছি ইন্টারনেট রিপোর্টিংটা হলো অ্যানুয়াল রিপোর্টের একটা ইন্টিগ্রাল পার্ট, অর্থাৎ বছরের পুরো প্রত্যেকটা ইন্টারিম একসাথে করে কিন্তু সেটা অ্যানুয়ালি সেটা যোগ হয়। আর ইন্টারিম এবং অ্যানুয়ালের মাঝে বেসিক যে ডিফারেন্সটা বলছিলাম, যে প্রথম হলো ইন্টারিম তো হলো 3 মাস বা 6 মাস, বছরের মাঝখানে অর্ধেক সময়ের বা বছর অন্তর্বর্তীকালীন সময়ের, আর অ্যানুয়াল রিপোর্টটা হলো সারা বছরের। দ্বিতীয় আমরা বলছি ইন্টারিম রিপোর্টিংটা হলো আনঅডিটেড, আর অ্যানুয়াল রিপোর্ট পাবলিক লিমিটেড কোম্পানিতে অবশ্যই বাধ্যতামূলকভাবে অডিটেড হতে হবে। তৃতীয় যেটা বলছি, ইন্টারিম রিপোর্টিংটা লেস কমপ্লিট অ্যাজ কম্পেয়ার্ড উইথ, একদম ফুল কমপ্লিট থাকে। তারপর আমরা বলছিলাম ইন্টারিম রিপোর্টিং এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে কম্পোনেন্ট গুলো থাকে, অ্যানুয়াল রিপোর্টের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যা যা কম্পোনেন্ট থাকে ইন্টারিম রিপোর্টিং এর সেম কম্পোনেন্ট গুলাই থাকবে। শুধু ডিফারেন্স হলো অ্যানুয়ালে থাকবে হলো সারা বছরের, আর ইন্টারিম হলো ওই অ্যাকাউন্টিং পিরিয়ডে, দ্যাট মিন্স 3 মাস বা 6 মাসের। তারপরে কিছু গাইডলাইন্স ইন্টারিম রিপোর্টিং এ বলা হচ্ছে, যদি আপনি ইন্টারনেট রিপোর্টিং করেন, না করলে কোনো অসুবিধা নাই, করলে আপনাকে আহ, যেটা করতে হবে, মিনিমাম কিছু তথ্য আপনাকে ডিসক্লোজ করতেই হবে, না করলে এটা হবে না। যে তথ্যগুলো আমরা প্রবলেম নাম্বার 1-এ দেখছি। তারপরে আপনাকে আরো কিছু জিনিস এখানে আইএস একদম লাইন বাই লাইন বলা আছে, আমরা এখানে বেসিক কিছু জিনিস যেগুলা মূল জিনিসগুলো, কোর জিনিসগুলো আমরা এখানে নিয়ে আসছি। যেটা বলা হচ্ছে যে প্রোডাক্টের
ইনভেন্টরি ভ্যালুয়েশন যেটা নরমালি ইয়ার শেষে তো একবার করেই, এবং সেটা করতে দেখা যায় অ্যাকাউন্টিং ইয়ার শেষ হওয়ার পরেও 2-3 মাস লাগে স্টোরে ঢুকে একদম ফাইনাল ফিনিশ প্রোডাক্ট বা ইনভেন্টরি কাউন্ট করতে, র মেটেরিয়াল থেকে শুরু করে সবগুলাই। তো ইন্টারিম পিরিয়ডে যেহেতু সময় কম থাকে, সেই জন্য অনেক সময় এটা এক্সাক্ট এস্টিমেট কাউন্ট করা সম্ভব হয় না। তখন সেটা বলা হয় গ্রস প্রফিট মেথডে আপনাকে ইনভেন্টরিটা এস্টিমেট করে নিতে হয়। তারপরে ইনভেন্টরি লিকুইডেশনের জন্য আমরা জানি এখন দুইটা পদ্ধতিতে ইনভেন্টরি ভ্যালুয়েশন করা হয়, একটা লিফো ছিল, একটা ফিফো ছিল। তো লিফোটা এখন আর ফলো করা হয় না, এখন হলো ফিফো মেথডে। তো কিভাবে ইনভেন্টরিটা অ্যাডজাস্ট করা হয় সেটা আমরা দেখব। কারণ বছরের শেষে একটা ধরেন আজকে যদি আপনি পেঁয়াজের ব্যবসা করেন, ফিনিশ প্রোডাক্ট, আজকে পেঁয়াজের দাম আছে হয়তো 20 টাকা, সরি 50 টাকা, কিন্তু দেখা যায় আপনি যখন মাস শেষে ইন্টারনেট রিপোর্টিং করবেন তখন মার্কেটের মূল্য থাকবে হয়তো বেশি। তো এটাকে কিভাবে লিকুইডেশন করে অ্যাডজাস্ট করা হয় ইন্টারনেট রিপোর্টিং যখন প্রিপেয়ার করা হয়, আমরা সেটা অঙ্কের মাঝে দেখব। তারপরে আমরা বলছি কিছু খরচ থাকবে যেগুলা বাৎসরিক খরচ, সেগুলাকে সকল ইন্টারিম পিরিয়ডের মাঝে সমানভাবে ভাগ করে দিতে হবে। যেমন আমরা অঙ্ক করতে দেখবেন ইঞ্জিন ধোয়া মোছার খরচ, তারপরে এমপ্লয়ীদের যে ইয়ারলি বোনাস, তারপরে ধরেন চ্যারিটেবল যদি কোনো ডোনেশন থাকে, হঠাৎ করে ধরেন এই মৌসুমে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কিছু হলো, তখন প্রতিষ্ঠান থেকে কিছু খরচ দেওয়া হলো, তো এগুলাতে ইয়ারলি খরচ, তো শুধু ইন্টারিমে কেন সেটা সার্চ করা হবে, তো এই ধরনের খরচগুলো সেগুলা অ্যালোকেট করে দিয়ে দেওয়া হয়। তারপরে আমরা বলছি অ্যাডভার্টাইজিং খরচ, বিশেষ করে যারা সিজনাল প্রোডাক্টের ব্যবসা করে তারা দেখা যায় সিজনে, যেমন আমরা সফট ড্রিঙ্কস এর কথা বলেছি, বা এই যে বডি লোশন বা এগুলো, যেমন উইন্টারে যেমন সফট ড্রিঙ্কস সামারে খুব ডিমান্ড থাকে, ওই সময় বিজ্ঞাপনে বেশি থাকে। এই যে বিভিন্ন বডি লোশন বা এই যে পেট্রোলিয়াম জেলি যেগুলো থাকে, এগুলো দেখবেন শীতকালে এখন এই যে নভেম্বর থেকে বিজ্ঞাপন শুরু হবে, আবার মার্চে গিয়ে বা ফেব্রুয়ারি থেকে শেষ হয়ে যাবে, এক্সেপ্ট 2-4টা কোম্পানি ছাড়া। যেমন ফেয়ার অ্যান্ড লাভলি, তারা সারা বছরে ইউনিলিভার কোম্পানি বিজ্ঞাপন দেয়। আর অন্য প্রোডাক্ট গুলো নর্মালি দেখবেন যারা ছোটখাটো কোম্পানি তারা নির্দিষ্ট সিজনে তারা বিজ্ঞাপন দেয়। দেখবেন ইউনিয়ন পরিষদের ইলেকশন যখন আসবে তখন কন্ডেন্স মিল্কের বিজ্ঞাপন খুব বেশি হয়, কারণ ওই সময় বিনা পয়সায় মেম্বার চেয়ারম্যানরা মানুষকে চা খাওয়ায়। তো চা বাংলাদেশে বানায় হলো সব ভেজিটেবল প্যাট দিয়ে, তো ওই সময় দেখবেন ওগুলোর বিজ্ঞাপনটা বেড়ে যায়। তো এরকম সিজনাল যে বিজ্ঞাপন খরচগুলো আছে, তো সেগুলো ওই ইন্টারিম পিরিয়ডে চার্জ না করে যেটা বলা হচ্ছে যে সারা বছরের ভিতরে সেটা ভাগ করে দিতে হবে। আর আরেকটা যেটা ঝামেলা হয় সেটা হলো ইনকাম ট্যাক্সের বিষয়টা। বাংলাদেশের ইনকাম ট্যাক্স রুলসে, পৃথিবীর অন্যান্য দেশে অনেক সময় হয়তো থাকে যে অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার প্রশ্ন আসে। তো অ্যাডভান্স ট্যাক্স যখন দিতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? অ্যাডভান্স ট্যাক্স দিতে গেলে আপনার একটা ইন্টারিম ওয়াইজ যদি আপনি রিপোর্ট করেন, তখন আপনি ট্যাক্স চার্জ করতে হবে। এখন ট্যাক্স চার্জ করতে গেলে যেটা হয়, ধরেন আপনার অ্যাকাউন্টিং পিরিয়ড আর গভর্নমেন্টের অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল পিরিয়ডের মাঝে ডিফারেন্স হয়। কারণ আপনার অ্যাকাউন্টিং পিরিয়ড হলো জানুয়ারি থেকে ডিসেম্বর, আমরা এই রিলেটেড অঙ্ক কাজ করাবো। আবার গভর্নমেন্টের হলো ধরেন জুলাই টু জুন। এখন আপনি জানুয়ারি টু ডিসেম্বরের ভিতরে ধরেন জুলাই মাসে গভর্নমেন্টের একটা ফিনান্সিয়াল অ্যাক্ট পাস হলো, সেটা পরবর্তী জুন পর্যন্ত চলবে। তাহলে আপনি যখন জানুয়ারি এবং মার্চের এবং জুনের মাসে যে ট্যাক্সটা দিবেন সেটা দিবেন ধরেন 2020 সালের ফাইন্যান্স অ্যাক্ট অনুযায়ী দিয়েছেন। এখন জুলাইয়ের 1 তারিখ থেকে যেটা হবে সেটা 21-22 অর্থ বছরের 20-21 অর্থ বছরের রুলস অনুযায়ী আপনাকে দিতে হবে। তাহলে যেটা করতে হয়, প্রথম ইন্টারিম পিরিয়ডে একটা রেটে দিতে হয়, পরের প্রথম দুইটা ইন্টারিমে একটা রেটে দিতে হয়, আর পরের গুলাতে আলাদা রেটে দিতে হয়। তাহলে বাৎসরিক শেষে আসলে প্রথমে দেখা যায় হয় কম দিলেন বা বেশি দিলেন, বছর শেষে সেটা অ্যাডজাস্ট করতে হয়, একটা ইফেক্টিভ ট্যাক্স রেট আপনাকে ক্যালকুলেশন করতে হয়। এটা হলো ইন্টারিম রিপোর্টিং এর অঙ্কের মূল ঝামেলা, যে আসলে ইফেক্টিভ ট্যাক্স রেট কত হবে। বছরের প্রথম 2 মাস 2 ইন্টারিমে দিলাম এক রেটে, বছরের পরে ইন্টারিম গুলোতে দিলাম আরেক রেটে, তাহলে বছর শেষে আসলে ইফেক্টিভ ট্যাক্স রেট কত হবে, এই ট্যাক্স রেট অ্যালোকেশনের বিষয়টা। তারপরে ইন্টারনেট রিপোর্টিং এ আমরা কিছু সমস্যার কথা বলেছি। প্রবলেম তো যেটা বললাম সিজনাল ফ্লাকচুয়েশনের কারণে, আবার দেখা যায় কিছু ফিক্সড কস্টের কারণে অনেক সময় দেখা যায় একটা ইন্টারিমে প্রফিটের পরিমাণ কম হয়, চার্জ খরচ বেশি হয়, আর একটাতে খরচ কম হয়, একটাতে খরচের রেভিনিউর পরিমাণ বেশি আর একটাতে কম হয়। তো সেই জন্য বলা হচ্ছে যে এটা একটা ইন্টারিমের সাথে আরেকটা ইন্টারিমের কম্প্যারিজন করাটা অনেক সময় সমস্যা হয়ে যায়। আর দ্বিতীয় যেটা বলা হচ্ছে কস্ট এবং এক্সপেন্স কিছু আছে পুরো বছরে, যেটা আমরা অলরেডি আলোচনা করছি, সেগুলোকে যদি ভাগ না করে দেওয়া হয়, তাহলে যদি একটা ইন্টারিমে সার্চ করা হয় তাহলে ইন্টারিম রেজাল্টটা ডিস্টরশন হয়। আর তৃতীয় যে সমস্যা সেটা বলা হয়েছে যে লিমিটেড টাইমে অ্যাভেলেবলের কারণে অনেক সময় দেখা যায় সকল তথ্য পাওয়া যায় না, এই জন্য ইন্টারিমে আবার যেহেতু এটা আনঅডিটেডও,
সুতরাং ইন্টারিমে অ্যাকচুয়াল ফিক্সারটা হয়তো অনেক সময় নাও আসতে পারে। তারপর আমরা একটা অঙ্ক দেখেছি, সেখানে মূলত অ্যাডভার্টাইজিং খরচটা ভাগ করার কথাই বলা ছিল, এটা আমরা দেখেছি। আজকে আমরা আসি 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর আগে আমরা একটু এদিকে চলে যাই, সহজগুলা দিয়ে শুরু করি প্রথমে। এটা 3 নাম্বার করলে 4 নম্বর এমনি হয়ে যাবে। আমরা 3 নম্বরটা একটু আলোচনা করি, 2 নম্বরটা একটু ঝামেলাপূর্ণ, এটা পরে করতেছি। আচ্ছা, 3 নম্বরে বলা হচ্ছে সিগাল কর্পোরেশন ইজ প্রিপেয়ারিং ইটস ইন্টারিম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ফর থার্ড কোয়ার্টার অফ ক্যালেন্ডার 2016। তৃতীয় ইন্টারিমের জন্য সে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবে। দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স ইজ অ্যাভেলেবল ফর থার্ড কোয়ার্টার। থার্ড কোয়ার্টারের জন্য তার নিম্নোক্ত ট্রায়াল ব্যালেন্সটা অ্যাভেলেবল। এখানে ক্যাশ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ইনভেন্টরি আছে, ফিক্সড কস্ট আছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে, কমন স্টক আছে, রিটেন আর্নিংস আছে, সেলস আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, কস্ট অফ গুডস সোল্ড আছে 26,50,000, লস অন সেল অফ সিকিউরিটি যেটা জুলাইতে, তো জুলাই থার্ড ইন্টারিমে পড়ে, যেটা আমরা ওই যে 5 নম্বর অঙ্কতে দেখেছিলাম যে কোনো ইন্টারিমে যদি লস হয় তো সেটা কি অন্য ইন্টারিমে ডেফার্ট করা যাবে কিনা, না, লসটা ডেফার্ট করা যাবে না, যে ইন্টারিমের লস সেটা ওই ইন্টারিমে সার্চ করতে হবে। তাহলে যদি আমরা থার্ড ইন্টারিম হয়, থার্ড হলো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তাহলে জুলাই মাসে লস হয়েছে সিকিউরিটি বিক্রি করে, সেটা ইন্টারিমে আসবে। অনেক সময় ডেটটা ভালো করে খেয়াল করতে হবে। অ্যানুয়াল ইকুইপমেন্ট ওভারহল, ওভারহল মানে হলো ইঞ্জিন ধোয়া মোছা করা, যেটা আমরা ওই যে গ্যারেজে নিলে বা ওই যে বিভিন্ন ওয়াশিং সেন্টার গেলে সেখানে ওভারহলিং করা, মানে ধোয়া মোছা করে ইঞ্জিনকে আবার রেডি করা আর কি। কস্ট ফেইড অন আগস্ট 1, আগস্টের 1 তারিখে এটা ইন্টিয়ে নিবে 60,000 টাকা। টোটাল একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে আমাকে, এটাতে এডিশনাল কিছু তথ্য দেওয়া আছে। At the end of the year, Seagull distributes annual employee bonus and charitable donations that are estimated এত এবং এত। That means Seagull Corporation বাৎসরিক যে বোনাসটা এবং চ্যারিটেবল ডোনেশনটা দেয় সেটা থার্ড ইন্টারিমে তারা ডিস্ট্রিবিউট করে, যে কোনো কারণে হোক তাদের পলিসিতে আছে। সেই ক্ষেত্রে বোনাস দেয়া হলো 50,000 আর চ্যারিটেবল ডোনেশন যেটা হলো 6,000। The cost of goods sold includes the liquidation of the 50,000 base layer inventory that Seagull will restore. Restore মানে হলো পুনঃস্থাপন করা in the third quarter at a cost of টাকা 90,000। এটা একটু ভালো করে খেয়াল করেন। বলা হচ্ছে the cost of goods sold include liquidation of 50,000 base layer। কস্ট অফ গুডস সোল্ড এখানে আছে কত দেখেন, 26,50,000। এর ভিতরে বলা হচ্ছে 50,000 টাকার কস্ট অফ গুডস সোল্ড ছিল, যেটা 50,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, কিন্তু আসলে সেটা মূল্যায়িত হবে 90,000 টাকা দ্বারা। উইল রেস্টোর পুনঃস্থাপন হবে কত টাকা দ্বারা, 90,000। অর্থাৎ থার্ড কোয়ার্টারের আমাদের যেই কস্ট অফ গুডস সোল্ড আছে 26,50,000। তো কস্ট অফ গুডস সোল্ড আমরা কিভাবে নির্ণয় করি, বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি। এখন এই কস্ট থার্ড কোয়ার্টারের এই কস্ট অফ গুডস সোল্ডের ভিতরে, দ্যাট মিন্স ক্লোজিং ইনভেন্টরির ভিতরে এখানে যে ইনভেন্টরিটা ছিল তার ভিতরে কোন একটা ইনভেন্টরি মূল্য 50,000 টাকা মূল্যায়ন করা হয়েছিল, কিন্তু সেটা আসলে হবে 90,000 টাকা। তার মানে 40,000 টাকা কম মূল্যায়ন করা হয়েছে। দেখেন ভালো করে খেয়াল করেন, দ্য কস্ট অফ গুডস সোল্ড ইনক্লুডস, এই কস্ট অফ গুডস সোল্ড এর মাঝে ইনক্লুড করা আছে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা কি, বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি। তাহলে কোন একটা ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরে আছে যেটার লিকুইডেশন বা মূল্যায়িত করা হয়েছে 50,000 টাকা দ্বারা, বেজ লেয়ার ইন ইনভেন্টরি, দ্যাট সিগাল উইল রেস্টোর পুনঃস্থাপন করবে কত টাকা দ্বারা, ইন দ্য থার্ড কোয়ার্টার এট এ কস্ট অফ 90,000, যেটা 90,000 টাকা দ্বারা মূল্যায়ন করবে। তাহলে এখানে 26,50,000 টাকা যখন মূল্যায়ন করছে তখন সেটার দাম ছিল 50,000 টাকা, এখন বলছে না সেটা হবে 90,000 টাকা। তাইলে 40,000 টাকা কম মূল্যায়ন করা হয়েছে, এখন এই 26,50,000 এর সাথে অতিরিক্ত 40,000 টাকা যোগ করে দিতে হবে। আর এই থার্ড কোয়ার্টারের ইফেক্টিভ ট্যাক্স রেট হলো 32%। এখন আপনাকে বলা হয়েছে প্রিপেয়ার দ্য সিগালস ইন্টারিম ইনকাম স্টেটমেন্ট ফর দ্য থার্ড কোয়ার্টার ক্যালেন্ডার 2016। থার্ড কোয়ার্টারের ইনকাম স্টেটমেন্ট করার জন্য আপনাকে বলা হয়েছে। আমরা আসি দেখি কিভাবে করা যায়। প্রথমে তো আমরা লিখলাম কোম্পানির নাম, ইন্টারিম ইনকাম স্টেটমেন্ট কোন কোয়ার্টারের জন্য, থার্ড কোয়ার্টার। এটা অবশ্যই পরীক্ষা লিখতে হবে থার্ড কোয়ার্টারে বা সেকেন্ডারি কোয়ার্টারে হয় সেটা। তো প্রথমে যেটা আছে, আমরা ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আমাদের প্রথমে সেলস রেভিনিউ লিখতে হবে। সেলস লিখলাম 44 লক্ষ
তারপরে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে সেখান থেকে। আমরা একদম ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটে আসছি। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এখন আমাদেরকে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। কারণ কেন? কারণ এখানে বলা ছিল যে এই কস্ট অফ গুডস সোল্ডের যে টাকাটা আছে সেটার ভিতরে 50,000 টাকার কোনো একটা আইটেম ছিল যেটা আসলে 90,000 টাকা দ্বারা মূল্যায়ন করা হবে। তো আমি নিচে ওয়ার্কিংস এ লিখে দিয়েছি, দেখেন কস্ট অফ গুডস সোল্ড আছে 26,50,000 আমাকে দেওয়া আছে। যেহেতু 50,000 টাকা 50,000 টাকা ছিল, এখন 90,000, 40,000 কম লিকুইডেশন করা হয়েছে। কারণ 50,000 টাকা জিনিস তারাই বলতেছে এখন রেস্টোর করবে। রেস্টোর মানে হলো পুনঃস্থাপন করা। কত টাকা দ্বারা? 90,000 টাকা দ্বারা। তাইলে এখন 40,000 টাকা কম করা হয়েছে, সে 40,000 টাকা যোগ করে দিচ্ছি। 90,000 মাইনাস 50,000, তাহলে অ্যাডজাস্টেড কস্ট অফ গুডস হলো 26,90,000। আমরা কস্ট অফ গুডস সোল্ড 26,90,000 দিলাম। এই অঙ্কের এই জায়গাটাতে মূলত তাহলে কস্ট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড গেলে গ্রস প্রফিট, তারপর অপারেটিং এক্সপেন্স গুলো। তো অপারেটিং এক্সপেন্স আমাদের অঙ্কে দেওয়া আছে। প্রথমে আমরা আসি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 3,12,000 যা আছে তাই। লস অন সিকিউরিটিজ, এটা যদিও এই কোয়ার্টারের পুরোটা এই কোয়ার্টারে সার্চ করতে হবে, কারণ এটা অন্য অনেক খরচ আমরা কিন্তু ভাগ করে দিব, কিন্তু লসটার ক্ষেত্রে আমাদের আইএসএ বলে দেওয়া আছে যে এই কোয়ার্টার হবে ওই কোয়ার্টারে সেটা সার্চ করতে হবে। তারপরে বোনাস। আচ্ছা, আর কোনো এখানে আমাদের লস অন সিকিউরিটিজ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই দুইটি আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে। আর অ্যাডজাস্টিং এর ভিতরে আমাদের বোনাস দেওয়া আছে 50,000। তাহলে 50,000 যেহেতু বোনাস সারা বছরের খরচ, সুতরাং এই কোয়ার্টারে 4/1 এই জন্য 50,000কে 4 দিয়ে ভাগ করা হয়েছে। 12,500 টাকা এই কোয়ার্টারে সার্চ করা হয়েছে। তারপরে চ্যারিটেবল ডোনেশন আছে 6,000। 6,000কে আমরা 4 দিয়ে ভাগ করলাম, 1,500 টাকা সার্চ করলাম। আর দেখেন এনুয়াল ইকুইপমেন্ট ওভারহল এটা কস্ট অফ টাকা। এখন বাৎসরিক যে ইঞ্জিন ধোয়া মোছার খরচ, তো সেটাকে যদি আমরা অ্যালোকেট না করে দিই, তো সেটার বেনিফিট তো বাৎসরিক যেহেতু বছরে একবারে করা হয়, সুতরাং সেটার বেনিফিট তো সব কোয়ার্টারেই বহন করবে। তো সেই বেনিফিট সব কোয়ার্টারে সেটা রিসিভ করবে। তো সেই ক্ষেত্রে এই 60,000-এর খরচ এটাকে আপনাকে 4 ভাগ করে দিতে হবে। তো এখানে আমি মিসেলেনিয়াস দিছি, এখানে ব্যাকেটে একটু লিখে রাখেন, নাইলে আপনারা কনফিউজড হয়ে যাবেন। ওভারহল অ্যানুয়াল ইকুইপমেন্ট ওভারহল কস্ট, এখানে মাঝখানে লিখে রাখি ওভারহল, OVERHAUL, ওভারহল এক্সপেন্স, ইঞ্জিন ধোয়া মোছা। শুধু মিসেলেনিয়াস দেখলে একটু কনফিউজড হয়ে যাবেন। তাহলে ওভারঅল এক্সপেন্স হলো 60,000, সেটাকে আমরা 4 ভাগ করে দিলাম 15,000 টাকা। তাহলে আর কোনো আমাদের অপারেটিং এক্সপেন্স নাই। তাহলে গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স হলো 4,16,000। এই 4,16,000 বাদ দিলে আমাদের ইনকাম বিফোর ট্যাক্স হলো এত। তারপরে ইনকাম ট্যাক্স আমাদের অঙ্কে বলে দেওয়া আছে 32%। 32% আমরা দিয়ে দিলাম। তাহলে নেট ইনকাম আফটার ট্যাক্স হলো এত টাকা। এখানে একটা দাগ হবে, আন্ডারলাইন দিয়ে দিলাম। বুঝা গেছে? এটা এটা সহজ অঙ্ক। আমি আবার বলি, সেলস রেভিনিউ দেওয়া আছে এত, যা আছে তাই। কস্ট অফ গুডস সোল্ডকে আমরা অ্যাডজাস্ট করলাম। কেন অ্যাডজাস্ট করলাম? কারণ আমাদের এখানে বলা হচ্ছে যে কস্ট অফ গুডস সোল্ড ভিতরে কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা হলো বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি। তাহলে কস্ট অফ গুডস সোল্ডের ভিতরে কোন একটা ইনভেন্টরি আইটেম ছিল যেটা 90,000 টাকা 50,000 টাকা দরে মূল্যায়িত হয়ে আছে, কিন্তু সেটা আসলে হবে কত দ্বারা? বলাই হচ্ছে সিগাল উইল রেস্টোর ইন দ্য থার্ড কোয়ার্টার এট এ কস্ট অফ 90,000, সেটা 90,000 টাকা দ্বারা মূল্যায়ন করবে। তাহলে 50,000 টাকা কম ছিল, 40,000 টাকা কম ছিল, সে 40,000 টাকা যোগ করে দিলাম। তাহলে 26,50,000 যোগ 40,000, তাহলে 26,90,000। তাহলে গ্রস প্রফিট এত। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যা আছে তাই, লস অন সিকিউরিটি যা আছে তাই, বোনাস যেহেতু সারা বছরের সেই জন্য 4/1, চ্যারিটেবল ডোনেশন যেহেতু সারা বছরের খরচ 4/1, ইঞ্জিন ওভারহলিং কস্ট এটা সারা বছরে বহন করা উচিত, সেজন্য 4/1 করে এখানে দেওয়া হয়েছে, আর বাকি 3 ভাগ অন্য কোয়ার্টার গুলো ডেফার্ট করা হবে। তাহলে টোটাল অপারেটিং এক্সপেন্স এত। সেখান থেকে আমরা গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে ইনকাম বিফোর এক্সপেন্সেস, ইনকাম বিফোর ট্যাক্স, ইনকাম বিফোর এক্সপেন্স হবে না, ইনকাম বিফোর ট্যাক্সেস হবে এখানে। সরি, একটু কারেকশন করে নেন, এক্সপেন্স লিখে দিচ্ছি। ইনকাম বিফোর ট্যাক্স হলো এটা, আপনারা একটু কারেকশন করে নেন। ইনকাম বিফোর ট্যাক্স এত, তারপরে ইনকাম ট্যাক্স এক্সপেন্স 12,94,000 টাকার উপরে 32% অঙ্কে দেওয়াই আছে আমাদের। আর নেট ইনকাম আফটার ট্যাক্সেস। ওকে, এটা আশা করি বুঝছেন।
আর 4 নম্বরটা হচ্ছে সহজ, তারপর আমরা একটু আলোচনা করি। 1 বছর দেওয়ার পরে দেখা যায় সহজ কঠিনটা পারে, স্টুডেন্টরা সহজটাতে ঝামেলা পড়ে যায়। আপনি বুঝছেন তো এখন এটা নাকি? জি স্যার, জি বুঝতে পারছি। স্যার। হুম। আচ্ছা, 4 নম্বরটা বলা হচ্ছে রেল কর্পোরেশন ইজ প্রিপেয়ারিং ইটস ইন্টারিম ফিনান্সিয়াল স্টেটমেন্টস ফর দ্য থার্ড কোয়ার্টার অফ ক্যালেন্ডার 2017। দ্য ফলোইং ইনফরমেশন ওয়াজ গ্যাদার্ড ফর থার্ড কোয়ার্টার। এটাও থার্ড কোয়ার্টারের। এখানে বলা হয়েছে ক্রেডিট সেলস ফর দ্য কোয়ার্টার এত, ক্যাশ সেলস ফর দ্য কোয়ার্টার এত। এই জিনিসটাই স্টুডেন্টরা স্যার দুইটা সেলস হলে কি হবে এটা, তো দুইটা সেলস একটা কোয়ার্টারে তো ক্যাশ তো থাকতে পারে ক্রেডিটও থাকতে পারে, এটা নিয়ে তারা কনফিউজড হয়ে গেছে। আচ্ছা যাও, তারপরে ইনভেন্টরি জুলাইতে ফিফো কস্ট মেথডে এত টাকা, তারপরে ক্যাশ পারচেজ ফর ইনভেন্টরি ডিউরিং দ্য কোয়ার্টার এত, তারপরে ইনভেন্টরি পারচেজ মেড অ্যান অ্যাকাউন্ট ফর থার্ড কোয়ার্টার এত, এস্টিমেশন কস্ট অফ সোল্ড রেশিও 45%। কস্ট অফ, আগের অঙ্কে কিন্তু কস্ট অফ সোল্ড এর ফিগারটা দেওয়া ছিল, এখানে কস্ট অফ সেলস এর ফিগারটা দেওয়া নাই। আমাকে বলা হচ্ছে যে কস্ট অফ সেলস হবে সেলস রেশিওর, সেলস এর 45%, এস্টিমেটেড কস্ট অফ গুডস সোল্ড রেশিও 45%। এই জিনিসটা বুঝতে পারে নাই, এই আমাদের ইভিনিং এ দিয়েছিলাম কতক্ষণ ইয়েতে জানি। হ্যাঁ, তো এটা এটা বুঝে না অনেকে, স্যার কস্ট অফ গুডস সোল্ড কত হবে, তো এখানে বলাই আছে যে কস্ট অফ গুডস সোল্ডটা হবে সেলস এর 45%। তারপরে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হলো 1,11,000, আর ইফেক্টিভ ট্যাক্স রেট এত, লস অন সেল অফ সিকিউরিটিজ এত। এখন বলা হচ্ছে আর এনুয়াল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড অন অ্যাকাউন্ট, এটা সারা বছরের খরচ, সুতরাং এটা বোঝা যাচ্ছে এটাকে 4 ভাগ করতে হবে। এট দ্য এন্ড অফ দ্য ইয়ার রেল অ্যাক্রুস ইটস অ্যানুয়াল পেনশন এন্ড ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এত এবং এত, তাহলে এগুলো সারা বছরের খরচ, এগুলোকে আপনাকে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা আসি সেলস রেভিনিউ কত আছে, ক্যাশ আর ক্রেডিট দুটো মিলে আমার 25 লাখ, আর কস্ট অফ গুডস সোল্ড হলো সেলস এর 45%। তো যাদের সাথে ক্যালকুলেটর আছে দেখেন 25 লাখের 45% কত আসে দেখি, স্যার 11,25,000 আছে। 11,25,000, তাহলে তো হয়ে গেল। আমি অবশ্য দেখি নাই, ও লিখে নিয়েছি। ওকে, তাহলে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট। অপারেটিং এক্সপেন্স গুলোর ভিতরে আমাদের প্রথমে আসছে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যা আছে তাই অঙ্কে দেওয়াই আছে এখানে। আর 1,11,000। তারপরে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটাকে, আচ্ছা এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা দিয়েছে কবে খেয়াল করেন, অ্যানুয়াল ইন্স্যুরেন্স পলিসি পেইড অন আগস্ট 1 84,000, আমরা থার্ড কোয়ার্টারের করতেছি। তাহলে জুলাই আগস্ট থার্ড কোয়ার্টার মানে সেপ্টেম্বরের 30 তারিখে শেষ হবে, তাহলে আগস্টের 1 তারিখে দিয়েছে সারা বছরের। তাহলে এই কোয়ার্টারে পড়ছে 2 মাস, আগস্ট এবং সেপ্টেম্বর। তাহলে প্রথমে দেখেন 84,000কে 12 দিয়ে ভাগ করছে, ভাগ করে 2 মাসের টাইম এখানে সার্চ করছে, পুরো বছরের পুরো কোয়ার্টারের না। যদি বলা হয়তো যে এই কোয়ার্টারে দিয়েছে, তাহলে আমরা ধরে নিতাম এই কোয়ার্টারের 1 তারিখ থেকে দিয়েছে, দ্যাট মিনস জুলাই মাসের 1 তারিখ থেকে দিয়েছে। তো এখানে কথার মারফত আছে, অনেকে হয়তো এটাকে ওই যে 4 ভাগ করে 3 ভাগ এখানে 1 ভাগ এখানে সার্চ করতে, আর পরে 2 ভাগ ওখানে রেফার করতে। অঙ্কটাতে একটু এটার মতে জাস্ট আপনার আইকিউ টেস্ট, যে অ্যানুয়াল ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা পেইড করছে জুলাইয়ের 1 তারিখ, আগস্টের 1 তারিখ, তাহলে এই কোয়ার্টারে আসলে 2 মাস, যেহেতু সারা বছরের খরচ বলা আছে দি অ্যানিভার্সারি ডেট অফ দ্য পলিসি, মানে ওদের নিয়ম হলো আগস্টের 1 তারিখে দিবে। তো এই কোয়ার্টারে সার্চ করা হবে আসলে কত, 2 মাসেরটা, জুলাই এবং আগস্টেরটা, আগস্ট এবং সেপ্টেম্বরেরটা, যেহেতু সেপ্টেম্বরে। তাহলে 84,000কে 12 দিয়ে ভাগ করছে, 12 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করছে। ওইবার এই অঙ্ক এই জায়গাতেই ভুল করছে, সবাই কি করছে অন্য, যেহেতু জানে সারা বছরের খরচ, সুতরাং সমানভাবে ভাগ করে দিয়েছে। কিন্তু এখানে ওই যে স্পেসিফিক বলা আছে পেইড অন আগস্ট 1, আগস্টের 1 তারিখ, যদি বলা হয়তো অ্যানুয়াল ইন্স্যুরেন্স ক্লেম পেইড, তাহলে কোন তারিখে দিয়েছে আমরা তারিখটা থাকতো না, আমরা ধরে নিতাম হলো জুলাইয়ের 1 তারিখে দিয়েছে। কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে আগস্টের 1 তারিখে দিয়েছে, সুতরাং এই কোয়ার্টারের স্পেসিফিক 2 মাসের। তো 12 দিয়ে ভাগ করছে, তাহলে প্রতি মাস এখানে 2 মাস 14,000। স্যার কিছু তার না বলা থাকলে আমরা একদম কোয়ার্টারের শুরু থেকে নেব কোয়ার্টারে আর তাহলে কি। কিছু করার নাই, সেক্ষেত্রে তো আমাদের বোঝার কোনো সুযোগ নেই যে সেটা কখন দিয়েছে। আচ্ছা, তারপরে তো এটা হলো, তারপরে ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন তো সারা বছরের খরচ 40,000, সরি 62,000, 4 ভাগ করলাম 15,500। আর পেনশন এক্সপেন্স এটাও সারা বছরের খরচ, এটা 40,000 ছিল এই যে এখানে, এটাকে আমরা 4 ভাগের 1 ভাগ করলাম, তাহলে টোটাল অপারেটিং এক্সপেন্স হলো এত। আর ইনকাম বিফোর, ওই দুইটা অঙ্কতে একই, কপি পেস্ট করলে যা হয়, ইনকাম বিফোর ট্যাক্সেস হবে, ট্যাক্সেস কারেকশন করে নেন, ইনকাম বিফোর এক্সপেন্স হয়ে গেছে এখানে, ইনকাম বিফোর ট্যাক্সেস হলো এত।
তারপরে ট্যাক্স দিতে হবে 28%, অঙ্কে বলেই দেওয়া আছে ইফেক্টিভ ট্যাক্স রেট কত আমাদের এখানে, 28%। 28% আমাদের হলো। তাহলে মূল এখানে যেটা ওই অঙ্কটার সাথে ডিফারেন্স হলো সেলসটাকে 2 ভাগ করে দিয়েছে, আর আপনার ইনভেন্টরি কোনো কাজে লাগে নাই। কেন কাজে লাগে নাই? কারণ কস্ট অফ গুডস সোল্ড এর কথা যদি আমাকে ক্যালকুলেশন করতে হতো তাহলে ইনভেন্টরিটা আমাকে ঝামেলা হতো। তারপরে পার্চেজের ফিগারটা আসে নাই। কারণটা কি? কারণ ইনভেন্টরি যখন আমরা কস্ট অফ গুডস সোল্ড যখন আমরা বের করি তখন সেখানে আমরা বের করি হলো বিগিনিং ইনভেন্টরি প্লাস পার্চেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি। তো পরীক্ষাতে আমরা তথ্য অতিরিক্ত দেওয়া থাকলে স্টুডেন্টদের মাথা গরম হয়ে যায়, এটা তো কোনো কাজে লাগতেছে না, তাহলে কি অঙ্কটা কি আমার ভুল হচ্ছে না। বিশেষ করে প্রফেশনাল পরীক্ষাগুলোতে অনেক অতিরিক্ত ইনফরমেশন আপনাকে দেওয়া থাকে, আসলে আপনি মিসগাইডেড হন কিনা। যে এখন ওরা যেটা করছে অনেকে ওই ইনভেন্টরি বাদ দিছে আবার পার্চেসটা নিয়ে আসছে, এগুলো না। কারণ যেহেতু আমার কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরে বলাই আছে যে সেলস এর 45%, তাহলে কস্ট অফ গুডস সোল্ড নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে রিলেটেড আইটেম এখানে আছে ইনভেন্টরি এবং পার্চেস। এটা জাস্ট এক্সামিনার কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে আপনাকে। এটা বেকারের বইয়ের অঙ্ক, ডিলা লার্সন বেকারের মডার্ন অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বইয়ের। তো সেই সেইখান থেকে নেওয়া হয়েছে। তো যেটা ওই যে জাস্ট এই দুইটা আইটেমের কোনো ফাংশন আমাদের অঙ্কে নেই, কারণ স্যার আমাকে ওইখানে কত নাম্বার চ্যাপ্টার স্যার? এটা বইটা আছে তো? ওইটা আছে আপনার কাছে জি স্যার। কত নম্বর? এখন তো এটা হলো 7th এডিশনের, এখন বোধহয় 10, আমার কাছে 10th এডিশন আছে। তো এখন এডিশনের সাথে সাথে কিন্তু পেজ নাম্বার, ওই অঙ্ক নাম্বার, ফিগার এগুলো চেঞ্জ করে ফেলে আমেরিকানরা। এটা দেখেন এখানে ওই ধরনের অঙ্ক আছে, ওখানে খুঁজলে পাবেন। জি স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এখান থেকে বেকারের বই থেকে 4 নম্বর, 5 নম্বর, তারপরে 2 নম্বর, এগুলা সবগুলাই হয় ডি লারসনের অ্যাডভান্স অ্যাকাউন্টিং বই থেকে, নাইলে ইয়ার বই থেকে, বেকারের বই থেকে। আর 1 নম্বর অঙ্কটা কাইজু কেমিল উইগনাডের ওই সেগমেন্ট রিপোর্টিং এন্ড ডিসক্লোজার, ওখান থেকে নেওয়া হয়েছে এই 1 নম্বর অঙ্কটা। আর যেটা 6 নম্বর, এটা যেটা, এটা সম্ভবত ডি লারসনের বই থেকে। এগুলো সবই কোনোটাই আমার নিজস্ব বানানো না বা কিছুই না। আর এটা এই এখানে বইটা হলো ওই যে ব্লগ ইয়া থেকে না ডাউনলোড করা হয়েছে, না রাইটারের নাম কি, সবগুলো আমেরিকান বই থেকে নেওয়া। এগুলা বাংলাদেশ বা ইন্ডিয়ান এই ধরনের কোনো বই পুস্তক নেই ইন্টারনেট রিপোর্টিং এর অঙ্কের। আচ্ছা, তো আমরা যেটা আলোচনা, আমি পরে বলে দিব কোনটা কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। তো আমরা ট্যাক্স দিলাম, ট্যাক্স দেওয়ার পরে তো ভুল যেটা, ওই যে যেটা বলছি, যেটা সমস্যা সবাই পড়ছে যে ক্যাশ ইয়া কত হবে, কস্ট অফ গুডস সোল্ড কত হবে। তো কস্ট অফ গুডস সোল্ড আবার এখানে পার্চেজ এবং ইনভেন্টরি দেওয়া আছে, যেহেতু কস্ট অফ গুডস সোল্ড বলা হয়েছে সেলস এর 45%, সুতরাং ইনভেন্টরি আর পার্চেজ নিয়ে আমার আর মাথা ঘামানোর দরকার নাই। কারণ কি? কারণ আমরা জানি কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা হলো বিগিনিং ইনভেন্টরি প্লাস পার্চেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি। যেহেতু আমাকে বলে দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড হলো সেলস এর 45%, তাহলে আর কোনো সমস্যা নেই। আর ইন্স্যুরেন্সের এই ঝামেলাটা ছিল, ইন্স্যুরেন্স আসলে সারা বছরের খরচ। বলা হচ্ছে যে তাদের পলিসি হলো আগস্টের 1 তারিখে দেওয়া, তার 3 ভাগ 4 ভাগ করে দিলে হবে না, এই কোয়ার্টারে স্পেসিফিক 2 মাসের জন্য পড়ছে, তাহলে 2 মাসটা আপনাকে ইয়ে করতে হবে। ওকে, এটা আশা করি বুঝছেন। এখন আমরা আসি ইফেক্টিভ ট্যাক্স রেট। এতক্ষণ পর্যন্ত আমাদের দুইটা অঙ্কতেই কিন্তু ইফেক্টিভ ট্যাক্স রেট দেওয়া ছিল। এখন ইফেক্টিভ ট্যাক্স রেট যদি দেওয়া না থাকে তখন কিছু ঝামেলা হয়। এখন আমরা আসি ইফেক্টিভ ট্যাক্স রেট কিভাবে বের করে। এই দুইটা সহজ ছিল, আপনারা আশা করি বুঝছেন। তো আমরা বলছি ইন্টারনাল রিপোর্টিং এর যে ইস্যুস গুলা, প্রথম ইস্যু ছিল খরচ অ্যালোকেট করা। এমনিতে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যানুয়াল এর মতো সেটা ফুল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে, সেটা তো আমরা জানি। তারপরে এডিশনাল কি ডিসক্লোজার এগুলো দিতে হবে। কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে গেলে যে এই বিষয়গুলো, যেমন অ্যাডভার্টাইজিং খরচ যদি থাকে বা অ্যানুয়াল খরচ আছে সেগুলো ভাগ করে দিতে হবে। তারপরে স্পেসিফিক যদি কোনো লস টস থাকে সেটা, আর ইনভেন্টরি যদি অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় সেটা আমরা দেখলাম। এখন আগের দুটো অঙ্কতে কিন্তু ট্যাক্সের রেটটা আপনাকে বের করে দিয়ে দিছি, ইফেক্টিভ ট্যাক্স রেট। কিন্তু যদি আপনাকে দেওয়া না থাকে তখন ট্যাক্সের রেটটা কিভাবে বের করতে হয়। তো আমরা আসি 6 নম্বর অঙ্কে। বলা হচ্ছে স্টিল কর্পোরেশন এস্টিমেটেড ইটস ইনকাম বাই ক্যালেন্ডার কোয়ার্টার অ্যাজ পার 2020। স্টিল কর্পোরেশনের 2020 সালের একটা 4 কোয়ার্টারের ইনকামের হিসাব আপনাকে দিয়ে দিয়েছে। ফার্স্ট কোয়ার্টারে ইনকাম হলো 30,000, সেকেন্ড কোয়ার্টারে 40,000, থার্ড কোয়ার্টারে 40,000, ফোর্থ কোয়ার্টারে এত, টোটাল 1,60,000। ওকে, স্টিল ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল, ইনকাম ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল টু স্টিল, ওই স্টিল কোম্পানির ট্যাক্স রেটের একটা রেঞ্জ আপনাকে দিয়ে দেওয়া আছে।
যেটা আমাদের দেশেও আছে, বলা হচ্ছে 0 থেকে 50,000 টাকা পর্যন্ত 15%, 50,000 1 থেকে 75,000 পর্যন্ত 25%, আর 75,000 টাকার উপরে হলো 35%। আমাদের দেশে এবার চেঞ্জ করছে, কর্পোরেট ট্যাক্স রেট থেকে আমাদের দেশে ফ্ল্যাট রেট, সেটা বোধহয় বিভিন্ন রেট আছে, সর্বনিম্ন কোঅপারেটিভ রেট 15.5, আর সর্বোচ্চ বোধহয় নন লিস্টেড মোবাইল কোম্পানি আর বোধহয় সিগারেট ম্যানুফ্যাকচারিং, ওরা বোধহয় 45%। 45% স্যার। 45%, এই দুইটা রেট জেনে নিয়েন। আর ব্যাংক বোধহয় 37 পয়েন্ট কত পার্সেন্ট মনে হয়, না 42। এগুলো একটু জেনে নেবেন বাইবা দেওয়ার আগে। বিভিন্ন জায়গায় যখন বাইবা যাবেন সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, আর যেহেতু ব্যাংকে আপনার ইন্টারভিউ দিতে যান ব্যাংকের কত। আর আরেকটা জেনে নেবেন হলো এই ব্যক্তির ক্ষেত্রে ট্যাক্সের স্ল্যাব গুলা, যেমন এবার চেঞ্জ করছে। 3 লক্ষ টাকা থেকে মাঝে না আগে ছিল 10, 15, 20, 25, এবার বোঝা 5% একটা করছে মনে হয় স্ল্যাব মাঝে। 5%। আমি ওইসব এখনো ডাউনলোড করিনি, ট্যাক্সটা দিতে হবে নভেম্বরে, তো তখন দেখবো আর কি। তো ট্যাক্স স্যার এবার তো আয়কর মেলা হবে না। হবে না, অনলাইনে বা ইয়েতে দিতে হবে আর কি। তো যেটা বলছি, বিভিন্ন জায়গায় বাইবা দিতে গেলে অনেক সময় এটা জিজ্ঞেস করে যে আসলে ট্যাক্সের স্ল্যাব গুলো কত, ব্যক্তির ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কত। আচ্ছা, এখন আপনাকে বলা হয়েছে তার ইফেক্টিভ ট্যাক্স রেট কত, কারণ 0 থেকে 15%, 0 থেকে 50,000 পর্যন্ত 15%, এত থেকে এত 25%, এত থেকে এত এত 35%। আসলে তাকে ইফেক্টিভলি কত পার্সেন্ট, ইফেক্টিভ মানে আসলে এভারেজ তার ট্যাক্স রেটটা কত, আসলে অ্যাকচুয়াল ট্যাক্স রেটটা কত হবে, কার্যকরী ট্যাক্স রেট। তো আমরা ওই যে ট্যাক্সের অঙ্ক করছি যেরকম, এখানে সেম আমরা ওইরকম বের করব। দেখেন ফার্স্ট কোয়ার্টারের ক্ষেত্রে আসি। ফার্স্ট কোয়ার্টারে ইনকাম হলো 30,000, একটু ভালো করে কনসেন্ট্রেশন দিতে হবে। তার একটু নিচে নামাই নিয়ে আসি। খেয়াল করেন ফার্স্ট কোয়ার্টারে হলো 30,000, তো 30,000 টাকা পর্যন্ত রেঞ্জ কত, 50,000 পর্যন্ত 15%। তাহলে ফার্স্ট কোয়ার্টার আমরা প্রথমে দেখি আসলে তাকে বাৎসরিক অ্যাকচুয়াল ট্যাক্স কত দিতে হয়, টোটাল ট্যাক্স অ্যামাউন্ট। তারপরে আমরা বের করে ফেলবো 1,60,000 টাকা ট্যাক্স দিতে হয় এত, একে কত, 100তে কত। এখন বিভিন্ন সেগমেন্ট অনুযায়ী তাকে আগে প্রথমে আসলে তাকে ট্যাক্স দিতে হচ্ছে কত। এখানে খেয়াল করেন তাকে ফার্স্ট কোয়ার্টার ইনকাম এত, সেকেন্ড কোয়ার্টার ইনকাম এত, থার্ড কোয়ার্টার এত, ফোর্থ কোয়ার্টার তো কিউমুলেটিভ হলো এত, আর বিভিন্ন স্ল্যাব গুলো দেওয়া আছে। এখন তাকে বলা হয় যে আসলে এভারেজ ট্যাক্স রেট বা ইফেক্টিভ ট্যাক্স রেট কত। তাহলে আমরা যদি প্রথমে তাকে কত ট্যাক্স দিতে হচ্ছে সেটা আগে ট্যাক্সের অ্যামাউন্টটা বের করে ফেলি, তখন আমরা বের করব টোটাল ইনকাম হলে 1,60,000, 1,60,000 টাকা দিতে হয় এত টাকা, একে কত, 100তে কত। তাহলে আমাকে ইফেক্টিভ ট্যাক্স রেট বের করতে গেলে আগে বের করতে হবে তাকে টোটালি ট্যাক্স কত দিতে হচ্ছে। তো ফার্স্ট কোয়ার্টারে 30,000, তো 30,000 টাকা আমাদের রুলস হলো 0 থেকে 50,000 পর্যন্ত 15%, তাহলে এটা 50,000 নিচে আছে, তাহলে 30,000 উপরে 4,500 টাকা। নেক্সট কোয়ার্টারে হলো 25%। এখন খেয়াল করেন নেক্সট কোয়ার্টারে আমাদের হলো 30,000 কত হয়, 70,000 টাকা পর্যন্ত, সরি 50,000 1 থেকে 75,000 পর্যন্ত 25%। এখন খেয়াল করেন আমার 30,000 কত হয়, 70,000, 70,000। 70,000। তাহলে আমার 50,000 পর্যন্ত আমার তো সুযোগ আছে হলো 20% দেওয়া। তাহলে 30,000 সাথে আরো 50,000 আসতে কত লাগে, আরো 20,000। একটু আমার সাথে রেসপন্স করেন, তাহলে 20,000 15%, 20,000 আর 50,000 উর্ধে আর অতিরিক্ত হয় কত, আরো 20,000। 20,000 টাকা। 20,000 স্যার। সেই 20,000 উপরে 25%, এটা অনেকে বুঝে না। দেখেন এখানে আমার 30,000 70,000, তো 70,000 আমার 50,000 পর্যন্ত আমার দেওয়ার সুযোগ আছে 15%, তাহলে আমি 30,000 পর্যন্ত 15% দিলাম, আরো 20,000ও কিন্তু আমার 15% আরে দেওয়ার সুযোগ আছে। জি স্যার। এখন এখন 30,000 70, তাহলে আর থাকলো 20,000, সেই 20,000 50,000 উপরে চলে গেলেই সেটা চলে আসবে হলো 25%, 25% চলে আসলো। তারপরে ইনকাম হলো কত, 40,000। 40। এখানে কিন্তু সেকেন্ড কোয়ার্টারে ইনকাম কিন্তু 40,000 বেশি দেওয়া যাবে না, তাহলে আমার 40,000, তাহলে আমার 70,000 পর্যন্ত 75,000 পর্যন্ত দেওয়ার সুযোগ আছে হলো আমার 25%। 25%। তাহলে আমার টোটাল ইনকাম কত আসতেছে, 30,000 70,000 কত, 1,10,000। 1,10,000। আচ্ছা 1,10,000, তো 75,000 পরে আরো 5,000 সুযোগ আছে 25%। 70,000 হয়েছে এই পর্যন্ত সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত। থার্ড কোয়ার্টারে এসে আমার কিন্তু আমার রেঞ্জ আছে কত, 75,000 পর্যন্ত, তাহলে থার্ড কোয়ার্টারে 5,000 পড়তেছে এটা, তাহলে আর আমার অতিরিক্ত থাকলো কত, এই 35,000।
এই 40,000-এর 5,000 পড়তেছে 25%-এ, আর বাকিটা চলে যাচ্ছে আমার 75,000-এর ঊর্ধ্বে যেটুকু হয়ে যাচ্ছে। কেন হচ্ছে আমি বলি, 40 আর 30 70, 70 আর 40 কত? 1,10,000। 1,10,000। 1,10,000, ওকে। তাহলে আমার প্রথমে দেখেন 30 আর 20 হলো 50, 50 আর 20 কত? 70। আমার 75,000 পর্যন্ত 25%-এ দেওয়া আছে। তাহলে আমি এই 5,000 নিয়ে আসতেছি, আমার 70,000 পর্যন্ত এই সেকেন্ড কোয়ার্টারে হয়ে গেছে। আর থার্ড কোয়ার্টারে এসে আরো 5,000 টাকা। 5,000 যাবে স্যার। তাহলে হ্যাঁ এই 5,000 এই সেকেন্ড কোয়ার্টারের বেনিফিটে, এই সেকেন্ড স্লটের বেনিফিট নিতে পারবে। আর বাকি থাকলো কত? বাকি যেটুকু থাকে 35,000, সেটা আমার 75,000 ঊর্ধ্বে যা হবে সব হলো 35%-এ। আর ফোর্থ কোয়ার্টারে যা আছে, যেহেতু আমার 75,000-এর উপরে, 75,000 এই পর্যন্ত, থার্ড কোয়ার্টারের 5,000 পর্যন্ত এসে শেষ হয়ে গেছে 75,000-এর রেঞ্জ। তাহলে এখন যা আছে যা সব হবে 35%। আমি আবার একটু বলি, আমার ফার্স্ট কোয়ার্টারে ইনকাম 30,000, তো 30,000-এর আমার 50,000 পর্যন্ত হলো 15%। তাহলে আমি 30,000 এই রেঞ্জে পড়ে যাচ্ছে, 15% দিয়ে দিলাম। সেকেন্ড কোয়ার্টারে এসে আমার টোটাল ইনকাম দাঁড়াচ্ছে কত? 30 আর 40 70,000। তো আমার 50,000 পর্যন্ত সুযোগ আছে হলো 15%-এ দেওয়া। তাহলে আমার 30,000 দিলাম, আর থাকলো 20,000, সেই 20,000 আমি 15%-এ দিলাম। তাহলে এখন আমার 50,000-এর কোটা শেষ। তাহলে আমার এই কোয়ার্টারের আমি 20,000 দিলাম, তাহলে আরো 20,000 বাকি থাকলো। সেই 20,000 আমার নেক্সট এই এই রেঞ্জে চলে যাচ্ছে, 25%-এ চলে গেল। তাহলে আমার 70,000 পর্যন্ত আমি দেওয়ার সুযোগ আছে, 75,000 পর্যন্ত দেওয়ার সুযোগ আছে আমার হলো 25%। 25,000। কিন্তু আমি 75,000 পর্যন্ত আমার রেঞ্জ, কিন্তু আমার সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত আসছে কত? 70,000। তাহলে থার্ড কোয়ার্টারে এবার আসে 40,000। তো 40,000 আসলে এই 40,000 থেকে 5,000 আমার যেহেতু 75,000 পর্যন্ত, 30 আর 40 70, আরো এখান থেকে 5 নেওয়ার সুযোগ আছে, সেই 5,000 দিলাম 25%-এ। তাহলে আর থার্ড কোয়ার্টার আর থাকলো কত? 35,000। সেই 35,000 যেহেতু 75,000-এর আমার রেঞ্জটা শেষ, সেটা এখন যা আছে সবে 35%-এ, 35%। আর ফোর্থ কোয়ার্টারে যেহেতু আমার 75,000 কোটা শেষ, আমার যা আছে এই 50,000 35% টাকা, যাবে। সেটা 35%। তাহলে আমরা টোটাল ট্যাক্স পেয়ে গেলাম 43,500। ইনকাম ট্যাক্সের অঙ্ক করলে আশা করি এটা বুঝতে সমস্যা হওয়ার কথা না, আর জি একটু স্যার, বুঝতে পারছি। ইয়া করে চিন্তা করবেন। এখন আমরা ইফেক্টিভ ট্যাক্স রেট বের করে ফেলতেছি। আমরা ক্যালকুলেশন করতেছি, 1,60,000 টাকা ইনকাম হলে দিতে হয় ট্যাক্স হলো 43,500। 1 টাকা কত? 100 টাকায় কত? 27.19%। একটু বুঝছেন কিনা দেখেন। আমি জি স্ক্রিন স্যার, শেয়ার বুঝতে ক্লোজ পারছি। করি। জি স্যার, বুঝতে পারছি। অনেকে বুঝেন না, একটু আরেকটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। অর্থাৎ যেটা আমরা বলছি, আহ, যে প্রথমে রেঞ্জ গুলা খেয়াল করবেন। অনেকের প্রশ্ন হলো যে আমি তো এই কোয়ার্টারটা আবার এর সাথে যোগ করবো কেন? কারণ আমার যেহেতু যতটুকু সুবিধা নেওয়ার সুযোগ আছে, আমি অতটুকু সুবিধাই নিব। প্রথম কোয়ার্টার 30,000, 50,000 এর নিচে, এটা এটা বুঝতে কারো সমস্যা না। সেকেন্ড কোয়ার্টার নিয়ে ঝামেলা শুরু হয় 30,000 আর 40,000 70,000, কিন্তু আমার যেহেতু 50,000 পর্যন্ত সুযোগ আছে হলো আমার 15%-এ দেওয়া। তাহলে আমার এখনো 50,000-এর কোটা পুরো নাই, 30,000 আছে, তাহলে আরো 20,000 এখান থেকে নিয়ে নিলাম 15%-এ, তাহলে 50,000-এর কোটা শেষ। তাহলে সেকেন্ড কোয়ার্টারে আর ইনকাম আছে কত? 20,000। 20,000 চলে গেছে, আর থাকলো 20,000। সেই 20,000 এই রেঞ্জে চলে গেল 25%-এ। তাহলে আমার 30-এ 40-এ 70,000, আমার কিন্তু 75,000 পর্যন্ত সুযোগ আছে 25%-এ দেওয়া। তাহলে আমি থার্ড কোয়ার্টারে আসলে আমার 30-এ 40-এ 70,000, এখান থেকে আরো 5,000 কিন্তু আমি 25%-এ দিতে পারতেছি, দিয়ে দিলাম। তাহলে আমার 40,000 থেকে 5,000 চলে গেল, আর থাকলো কত? 35,000। সেই 35,000 75,000 রেঞ্জ শেষ, সুতরাং আমাকে 35%-এ দিতে হবে। আমি 35%-এ দিলাম। আর পরের কোয়ার্টারে যেহেতু লাস্ট কোয়ার্টার 50,000, আমার 75,000-এর রেঞ্জ ইয়ে 75,000-এর রেঞ্জ শেষ। এখন হলো ওভার 75 এর উপরে যা হয় তাহলে আমার 35%। এটা আমার 50,000 পুরোটাই যাবে ওই রেঞ্জে। এটা টোটাল ইনকাম এত। এখন পরেরটা আমরা আবার দেখি। পরেরটা সেম। Avocet Corporation preparing its first quarterly interim report. It is subject to a corporate income tax rate of 20% on the first 50,000 of the taxable income and 35% on the taxable income above টাকা 50,000। 50,000 টাকা পর্যন্ত তাদের সুযোগ আছে হলো 20% দেওয়া। এখানে আর এত স্ল্যাব দেয় নাই, সরাসরি বলা হয়েছে 50,000 টাকার ঊর্ধ্বে যা হবে সব হবে 35%। অর্থাৎ তাদের প্রতিষ্ঠানের ইনকাম ট্যাক্স রেট হলো
50,000 টাকা পর্যন্ত হলো 20%, আর 50,000-এর পরবর্তী যা থাকবে সরি তা হবে 35%. Its estimated pre-tax accounting income for 2020 by quarter was তারা দিয়ে দিছে, ফার্স্ট কোয়ার্টারে এত, সেকেন্ড কোয়ার্টারে এত, থার্ড কোয়ার্টারে এত, ফোর্থ কোয়ার্টারে এত, টোটাল এত। অ্যাভোসেট মানে হলো কোম্পানির নাম, expect to earn and receive operating income for the year and does not contemplate any changes in accounting procedure or principles that would affect its pre-tax accounting income. কন্টেমপ্লেটের ইয়ে হলো কনসিডার করা বা চিন্তা করা বা ইয়ে করা, যেটা আপনারা যে কোনো মানে তারা চিন্তা করতেছে। ডাজ নট কমপ্লেন মানে তারা ভবিষ্যতে কোনো অ্যাকাউন্টিং প্রসিডিউর চেঞ্জ করবে না। অর্থাৎ অ্যাভোসেট এক্সপেক্ট টু রান এন্ড রিসিভ অপারেটিং ইনকাম ফর দ্য ইয়ার, তারা নেক্সট ইয়ারে একই রকম অ্যাকাউন্ট প্রতিষ্ঠান রেভিনিউ আর্ন করতে চায় এবং ইনকামও করতে চায়, এবং ডাজ নট কন্টেমপ্লেট, এবং তারা এনি চেঞ্জেস, তারা ভবিষ্যতে কোনো অ্যাকাউন্টিং প্রসিডিউর বা প্রিন্সিপাল চেঞ্জ করার চিন্তাও করতেছে না। তার মানে ওই যে ট্যাক্স রেট বা যা আছে সেটাই থাকবে। দ্যাট উড এফেক্টস ইস প্রি-ট্যাক্স ফাইন্যান্সিয়াল ইনকাম। এখন প্রথমে বলা হচ্ছে ডিটারমাইন অ্যাভোসেট ইফেক্টিভ ট্যাক্স রেট আর প্রিপেয়ার্ড শিডিউল শোয়িং দ্য অ্যাভোসেট এস্টিমেটেড ইনকাম ফর দ্য কোয়ার্টার 2000, ইচ কোয়ার্টারের প্রত্যেক কোয়ার্টারে ইনকামটা কত। তাহলে প্রথমে আপনাকে জানতে চাইছে তার ইফেক্টিভ ট্যাক্স রেট কত হবে, কারণ সে প্রথম 50,000-এর উপরে দেয় 20% আর পরবর্তী 50,000 টাকার ঊর্ধ্বে দেয় 35%। আসলে তার বাৎসরিক ইফেক্টিভ ট্যাক্স রেটটা কত। তো আমরা প্রথমে ইনকাম ট্যাক্স কত দেয় সেটা ক্যালকুলেশন করে ফেলি। তো এখানেও ওর মতো আগেরটার মতেই ফার্স্ট কোয়ার্টারে ইনকাম হলো 75,000। তো আমাদের আগেরটার মতো ঝামেলা না, এখানে বলা হয়েছে প্রথম 50,000-এর উপর, যেহেতু ইনকাম হলো 75,000, খেয়াল করেন ইনকাম হলো 75,000 ফার্স্ট কোয়ার্টারের। তো ফার্স্ট কোয়ার্টারে ইনকামের ভিতরে তাহলে 50,000 পর্যন্ত হলো 20%, 50,000 ঊর্ধ্বে হলো 35%। এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর পরের ইনকাম গুলো যেহেতু সব তো স্যার বেড়ে একবারে গেছে, আমরা 50,000 দিয়ে দিতে পারবো। হ্যাঁ এটা এখানে 75,000-এর ভিতরে 75 আর 75-এর ঊর্ধ্বে হলে 35%। তো এখানে প্রথম কোয়ার্টারে ওর মতো ঝামেলা নেই, শুধু প্রথম কোয়ার্টারে অ্যাডজাস্ট হয়ে গেছে, আর দরকার হয়নি। আর পরে যা আছে সবে 50,000 টাকার ঊর্ধ্বে, সুতরাং সবে 35%। ওকে, তাহলে টোটাল এস্টিমেটেড ট্যাক্স আসলে এত। তাহলে আমরা বের করে ফেলতেছি 5,03,000 টাকায় দেয় হলো 1,68,550, 1 টাকায় কত, 100 টাকায় কত। ওকে, এখন আমাকে বলা হয়েছে যে তার ইনকাম স্টেটমেন্ট করার জন্য কোয়ার্টার ওয়াইজ ইনকাম স্টেটমেন্ট করার জন্য। তো এখানে প্রথমে একটা দেখিয়ে দিয়েছি ও এক্সাক্ট প্রত্যেক কোয়ার্টার পর্যন্ত তার কিউমুলেটিভ প্রফিট কত। ফার্স্ট কোয়ার্টার 75,000, সেকেন্ড কোয়ার্টার ওই 75,000 আর 1,65,000 মিলে 2,40,000, থার্ড কোয়ার্টারে 1,43,000 পর্যন্ত এসে এটা যদিও কোনো কাজে না লিখলে চলতো, তারপরে দেখাই দিলাম জাস্ট ইয়ার টু ডেট, অর্থাৎ 5,03,000 টাকা কিভাবে আসছে প্রত্যেক কোয়ার্টারে যোগ করে, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটা। ওকে, কোয়ার্টারলি ইনকাম যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে 75,000, 65,000, 1,43,000, 1,20,000। ওকে, তারপর ইফেক্টিভ ট্যাক্স রেট কত হলো আমরা পেলাম 33.51%। তাইলে 509 আমি 51 দিয়ে দিছি, তো এখানে 509 দিয়ে করতে হবে। 51 দিলেও কোনো অসুবিধা নেই, করতে পারেন। তো 75,000-এর উপরে কত 35% হলে 33.51 আসলে এত, পরেরটা আবার 1,65,000-এর উপরে 33 পয়েন্ট এত 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 এত, সহজ জিনিস। তো ইনকাম থেকে ট্যাক্স বাদ দিলে নেট ইনকাম, এস্টিমেটেড নেট ইনকাম, জাস্ট এটা সহজ জিনিস। তো এটা হচ্ছে সহজ আর কি। আশা করি এই যে কোনো সমস্যা নাই, ইনকাম বসাই দিলেন, যে ইনকাম আছে তার উপরে 33% বাদ দিলেন, টোটাল ইনকাম এত, এটা বাদ দিলে এটা কাজ। ওকে, অর্থাৎ রেভিনিউ থেকে ট্যাক্স বাদ দিচ্ছে এটা, তারপর আবার রেভিনিউ থেকে ট্যাক্স বাদ দিচ্ছে, নেট ইনকাম আফটার ট্যাক্স, এটা রেভিনিউ থেকে ট্যাক্স বাদ দিলে এটা, রেভিনিউ থেকে ট্যাক্স বাদ দিলে এটা, এটা নেট ইনকাম আফটার ট্যাক্স। ওকে, তো এই হলো মোটামুটি এগুলা পর্যন্ত যা ছিল এগুলা সহজে। এখন একটু কঠিন একটা অঙ্ক আছে 2 নম্বর, কঠিন ঠিক না, ওখানে ইফেক্টিভ ট্যাক্স রেটের বিষয় আর কি। এখন এতক্ষণ যা বললাম যা এগুলো বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। এগুলো কত কঠিন ছিল না আর কি।
স্যার একটা ব্রেক দেন। ব্রেক লাগবে? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ইয়ে করতেছি না, নেট ক্লোজ করতেছি না, জাস্ট ভিডিও অফ রেখেই মিউট করে রাখলাম। ঠিক আছে। আমরা কখন ফিরে আসবো স্যার? হ্যাঁ, এখন বাজে 11, 11:30টায়। জি স্যার। 11:30টায়। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, 2 নম্বরটা, এটা বেকারের বইয়ের আমি প্রথম থেকে বলি। 1 নম্বরটা একটু যদি লিখে নেন তাহলে কোনটা কোন বই থেকে করছে। 1 নম্বরটা কাইজর কিমেল ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার বোধহয় 24, ডিসক্লোজার এন্ড রিপোর্টিং বোধহয় ওই চ্যাপ্টার 1 নাম্বার। 2 নম্বরটা হলো এটা বেকারের বইয়ের, বেকার লার্সন, ওখানে খুঁজলে দেখবেন এটা আছে। 3 নম্বরটা এটা বেকার না কার, এটা বইটা নেট থেকে ডাউনলোড করা হয়েছে, ভুলে গেছি আমি। 3 এবং 4 এটা হলো একবার এটা দেখিনি, এই বইটা থেকে নেওয়া। To download slide ebook solution test bank visited at blogspot, এটা সম্ভবত বেকারের বই, বেকারের আগের এডিশন গুলো হবে মেবি, ওখান থেকে নেওয়া। আচ্ছা ওকে। আমরা আসি, বলা হচ্ছে ক্রিস ইনকর্পোরেশন হ্যাজ অ্যাকুমুলেটেড ইনফরমেশন ফর ইটস সেকেন্ড কোয়ার্টার ইনকাম স্টেটমেন্ট। ভালো করে খেয়াল করতে হবে কোয়ার্টার গুলো কখন। সেকেন্ড কোয়ার্টারের কিছু তথ্য আপনাকে দিয়ে দেওয়া আছে। সেলস দেওয়া আছে 8,50,000, কস্ট অফ গুডস সোল্ড 4,20,000, আর অপারেটিং এক্সপেন্স 2,30,000। এটা হলো সেকেন্ড কোয়ার্টারের তথ্য। এডিশনাল ইনফরমেশন, ফার্স্ট কোয়ার্টার ইনকাম বিফোর ট্যাক্সেস ওয়াজ 1 লাখ। ফার্স্ট কোয়ার্টারের ইনকাম বিফোর ট্যাক্সেস হলো 1 লাখ। এস্টিমেটেড ইফেক্টিভ অ্যানুয়াল ট্যাক্স রেট 40%। ফার্স্ট কোয়ার্টার বছর শেষে তার বাৎসরিক ট্যাক্স রেট হবে, বাৎসরিক ইফেক্টিভ ট্যাক্স রেট 40%। At the end of the second quarter, expected annual income is 6 lakh. সেকেন্ড কোয়ার্টারের ইনকাম হবে at the end of the second quarter, সেকেন্ড কোয়ার্টার শেষে তারা এক্সপেক্ট করতেছে বাৎসরিক ইনকাম হবে 6 লাখ। খেয়াল করেন প্রথম যে তথ্যগুলো দেওয়া আছে ভালো করে কনসেন্ট্রেশন দিতে হবে। এটা হলো সেকেন্ড কোয়ার্টারের তথ্য। ফার্স্ট কোয়ার্টারের ইনকাম হলো 1 লাখ, বাৎসরিক ট্যাক্স রেট হলো 40%। বাৎসরিক ইনকাম হবে তারা প্রত্যাশা করতেছে 6 লাখ বাৎসরিক ইনকাম। এটা কিন্তু ফার্স্ট কোয়ার্টার ইনকাম না, ফার্স্ট কোয়ার্টারের ইনকাম হলো 1 লাখ, ফার্স্ট অ্যানুয়াল ট্যাক্স রেট হলো 40%, অ্যানুয়াল ইনকাম হলো 6 লাখ। এই 6 লাখের ভিতরে ডিভিডেন্ড এক্সক্লুশন 30,000, এই 6 লাখের ভিতরে ডিভিডেন্ড বাদ দিতে হবে 30,000, তাহলে যা আছে সেটা। বিজনেস ট্যাক্স ক্রেডিট 50,000 আর অ্যান্টিসিপেটেড প্রত্যাশা করতেছে। বিজনেস ট্যাক্স ক্রেডিট এর ভিতরে আবার 15,000 টাকা, অর্থাৎ সেকেন্ড অ্যানুয়ালি যে ট্যাক্সটা দিবে সেখান থেকে 15,000 টাকা তারা ট্যাক্স রিবেট পাবে। ট্যাক্স ক্রেডিট ইনকাম মনে আছে কিনা, ওই যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের মতো আর কি, কর ওই যে ইয়া পায় আর কি, যেটাকে বলা হয় সুবিধা পাবে স্যার, সুবিধা পায় আর কি। পাবে। বোধহয় 46টা না 47টা আইটেম আছে, এর মাঝে সঞ্চয়পত্র আছে, ডিপিএস আছে, এগুলো আছে আর কি। তারপরে প্রেসিডেন্টের রিলিফ পার্ট। তো তাদের এখানে তারা বলছে যে ট্যাক্স লাইবিলিটিটা আসবে বাৎসরিক, সেখান থেকে 15,000 টাকা তারা রিবেট পাবে। আর কম্বাইন্ড স্টেট ট্যাক্স রেট ইজ 40%, দেশের ট্যাক্স রেট হলো 50%। তাহলে আমরা এখানে ফার্স্ট এ থেকে তথ্য পাচ্ছি ফার্স্ট কোয়ার্টারের ইনকাম হলো 1 লাখ, বাৎসরিক ইফেক্টিভ ট্যাক্স রেট হলো 40%। সেকেন্ড কোয়ার্টার শেষে বাৎসরিক ইনকাম তারা প্রত্যাশা করতেছে হবে 6 লাখ। এই 6 লাখের ভিতরে ডিভিডেন্ড ইনক্লুশন এক্সক্লুড করতে হবে, বাদ দিতে হবে 30,000। আর বাৎসরিক যে ট্যাক্স লাইবিলিটি আসবে সেখান থেকে 15,000 টাকা তারা ছাড় পাবে, রিবেট পাবে, ট্যাক্স ক্রেডিট পাবে।
আর কম্বাইন্ড স্টেট ট্যাক্স রেট হলো 50%। তারপরে আরো কিছু তথ্য দিয়েছে, বলা হচ্ছে যে দা 4,20,000 কস্ট অফ গুডস সোল্ড ইজ ডিটারমাইন্ড বাই দা, এখানে একটু কারেকশন করে নেন, এটা পিপো মেথড হবে, লিপো এখন তো নেই, কন্ট্রোল এস। কস্ট অফ গুডস সোল্ড আছে কত, 4,20,000, এই যে উপরে যেটা আছে ফার্স্ট সেকেন্ড কোয়ার্টারের, ইজ ডিটারমাইন করবে কিভাবে, বাই দ্য ফিফো মেথড এন্ড ইনক্লুডস 7,500 ইউনিটস বেজ লেয়ার এট এ কস্ট অফ 2,005, বেজ লেয়ার টাকা 12 পার ইউনিট। হাউএভার you have determined that these units are expected to be replaced at a cost of টাকা 26 per unit। ওই যে ওই অঙ্কটা করছিলাম আমরা কত 4 নম্বরে বোধহয়, সেখানে বলা ছিল যে কস্ট অফ গুডস সোল্ড, এখানেও কস্ট অফ গুডস সোল্ড অ্যাডজাস্ট করতে হবে। এখানে বলা আছে যে 4,20,000 টাকা কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করা হয়েছে। তো এই কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়ের ফর্মুলা হলো বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি। তো আমাদের এখানে বলা হচ্ছে এই ইনভেন্টরির ভিতরে 7,500 ইউনিট যুক্ত আছে, যেটা মূল্য ধরে নিয়েছে 12 টাকা দরে। এখন বলা হচ্ছে যে আপনি ডিটারমাইন করছেন যে এই 12 টাকা মূল্যটা রিপ্লেস করা হবে 26 টাকা দরে, তার মানে 14 টাকা কম করা হয়েছে। এখন এই 7,500 গুণ 14 যোগ করে এই 4,20,000 এর সাথে যোগ করে নিতে হবে। আমি আবার বলি, কস্ট সেকেন্ড কোয়ার্টার, এগুলা তথ্য হলো সেকেন্ড কোয়ার্টারে আমরা কস্ট অফ গুডস সোল্ড আছে 4,20,500 ইউনিট ইনভেন্টরি ছিল, যেটা 12 টাকা দরে মূল্যায়ন করা হয়েছে। এখন বলা হচ্ছে সেটা আসলে মূল্যায়ন হবে কত দ্বারা, 26 টাকা দরে। তাহলে 14 টাকা দরে কম করা হয়েছে, তাহলে 7,500 গুণ 14, এটা কার সাথে যোগ করা হবে, 4,20,000 এর সাথে যোগ করা হবে। ওকে, তারপরে বলা হচ্ছে দি অপারেটিং এক্সপেন্সেস টাকা 2,30,000, এটা ওই সেকেন্ড কোয়ার্টারের তথ্যের মাঝে বলা হচ্ছে। সেকেন্ড কোয়ার্টারে যে 2,30,000 টাকা অপারেটিং এক্সপেন্স আছে, এখানে বলা হচ্ছে ইনক্লুড আছে 60,000 ফ্যাক্টরি ম্যানেজমেন্ট কস্ট ইন এপ্রিল মানে সেকেন্ড কোয়ার্টারে, এপ্রিলে এসে 60,000 টাকা ফ্যাক্টরি ম্যানেজমেন্ট খরচ দিয়েছে। You have determined that the second quarter will receive about 25% of the benefits from this project, with the remainder benefiting the third and fourth quarter. তো বলা হচ্ছে যে এই সেকেন্ড কোয়ার্টারের অপারেটিং এক্সপেন্সেস 2,30,000, এর ভিতরে 60,000 টাকার ফ্যাক্টরি ম্যানেজমেন্ট খরচ আছে, যেখান থেকে সেকেন্ড কোয়ার্টার শুধুমাত্র কেবল 25% বেনিফিট রিসিভ করবে, আর বাকিগুলো গ্রহণ করবে হলো থার্ড এন্ড ফোর্থ কোয়ার্টারে। তাহলে আমরা প্রথমে যেটা করতে হবে, 2,30,000 থেকে 60,000 টাকা মাইনাস করে দিতে হবে, মাইনাস করে 60,000 টাকা 25% আবার যোগ করে দিতে হবে। প্রথমে 2,30,000 থেকে 60,000 টাকা প্রথমে মাইনাস করে দিই, যেহেতু এটা ফ্যাক্টরি ম্যানেজমেন্ট কস্ট এই কোয়ার্টারের ভিতরে যুক্ত আছে, তাহলে প্রথমে বাইর করে দিলাম। তারপরে এবার আমার ডিসাইড করতে হবে এই 60,000 টাকার ভিতরে কতটুকু এই কোয়ার্টার বহন করতে হবে। এই কোয়ার্টার বহন করবে এই 60,000-এর 25%, আর বাকিটা পরবর্তী কোয়ার্টারগুলো বহন করবে। সুতরাং পরবর্তী কোয়ার্টারের জন্য সেটা ডেফার্ট করে দিতে হবে, যেভাবে আমরা বোনাস বা চ্যারিটেবল এক্সপেন্স ডেফার্ট করেছি। এখন আপনাকে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড অ্যানুয়াল ইফেক্টিভ ট্যাক্স রেট এট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড কোয়ার্টার। তাহলে বাৎসরিক ট্যাক্স রেট বলছে, বাৎসরিক ট্যাক্স রেট হলো 50%, আর ইফেক্টিভ ট্যাক্স রেট হলো 40%। এখন সেকেন্ড কোয়ার্টারে শেষে ট্যাক্স রেট কত হবে, কারণটা ওই যে আমরা আগের অঙ্কগুলোতে দেখেছি রেঞ্জ ভিন্ন থাকে, তারপরে সরকারের ফিনান্সিয়াল ইয়ার আর কোম্পানির ফিনান্সিয়াল ইয়ারের মাঝে ডিফারেন্স থাকে। তো ফার্স্ট কোয়ার্টারে কত ট্যাক্স দিয়েছে, ইফেক্টিভ ট্যাক্স রেট হলো 40%, কারণ 40, আবার বলা হচ্ছে স্টেট ট্যাক্স কম্বাইন্ড ট্যাক্স রেট হবে 50%। তো সেই ক্ষেত্রে আপনি আসলে সেকেন্ড কোয়ার্টারে ইফেক্টিভ ট্যাক্স রেটটা কত হবে, সেকেন্ড কোয়ার্টারের জন্য ইফেক্টিভ ট্যাক্স, সরি আমি at the end of the expected annual income at the estimated effective annual tax rate 40%, আর বার্ষিক ট্যাক্স দিতে হচ্ছে 50%। এখন বলা হচ্ছে আসলে ইফেক্টিভ ট্যাক্স রেটটা কত হবে, ইফেক্টিভ ট্যাক্স রেট কত হবে, এক মিনিট। স্যার আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে গিয়েছে। না না স্যার মনে হয়
আচ্ছা ওকে, না আমি এক মিনিট একটু ব্রেক দিই, মানে ব্রেক মানে বাসা জরুরি একটা কাজ, একটা জিনিস জিজ্ঞেস করছি। ওকে, তাহলে এখন আমাকে বের করতে হবে সেকেন্ড কোয়ার্টারের ইফেক্টিভ ট্যাক্স রেট কত। এটা বের না করলেও আমাকে, রিকোয়ারমেন্ট না চাইলেও আমাকে কিন্তু ইনকাম স্টেটমেন্ট করার জন্য তারপরে বলা হয়েছে প্রিপেয়ার দ্য ইনকাম স্টেটমেন্ট ফর সেকেন্ড কোয়ার্টারে ইনকাম স্টেটমেন্ট করার জন্য। এখন ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আমাকে সেকেন্ড কোয়ার্টারের ট্যাক্স রেটটা কত, কেন এখানে জটিলতা বলা হচ্ছে যে ফার্স্ট কোয়ার্টারের ইনকাম এত, আর এস্টিমেটেড এস্টিমেট করছে ইফেক্টিভ ট্যাক্স রেট হবে 40%, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টারে তারা 40% আরে ট্যাক্স দিয়েছে। আবার বাৎসরিক ট্যাক্স রেট বলা হচ্ছে যে কম্বাইন্ড ট্যাক্স রেট বলে 50%। এখন আসলে ইফেক্টিভ ট্যাক্স রেটটা কত ইয়ারলি, অর্থাৎ প্রথম কোয়ার্টারে তারা ধরে নিয়েছে ইফেক্টিভ ট্যাক্স রেট হবে 40%, প্রথম কোয়ার্টার শেষে এই যে ফার্স্ট কোয়ার্টার ইনকাম এত এন্ড দ্য এস্টিমেটেড ইফেক্টিভ অ্যানুয়াল ট্যাক্স রেট এত। ওই সময় ছিল এটা, ধরেন প্রথম কোয়ার্টার বা জুনের পরে যখন সরকার আবার বাজেট দিয়েছে তখন দেখা যায় ট্যাক্স রেট ধরছে 50%। এখন আপনাকে বলা হচ্ছে সেকেন্ড কোয়ার্টার শেষে আসলে ইফেক্টিভ ট্যাক্স রেট কত হবে, আসলে ইয়ারলি ইফেক্টিভ ট্যাক্স রেটটা কত সেটা আপনার কাছে জানতে চাইছি। ফার্স্ট কোয়ার্টারে দিয়েছে 40% আরে, আর বার্ষিক দিয়েছে 50% আরে। এখন আসলে ইফেক্টিভ ট্যাক্স রেটটা কত হবে? তো যদি 3 কোয়ার্টার হইতো তাহলে সুবিধা হলো দুইটা যোগ করে ভাগ করে দিলে, তো যেহেতু বছরের কোয়ার্টার হলো 4টা, তো সেই জন্য এটা আসলে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তাহলে আমাদেরকে ওইভাবে বের করতে হবে। প্রথমে সেকেন্ড বার্ষিক ইনকাম কত, তাহলে এত ইনকাম হলে ট্যাক্স এত, একে কত, একশোতে কত, বার্ষিক ইনকাম কত, বার্ষিক ট্যাক্স কত। তো বার্ষিক ইনকাম আমাকে দেওয়া আছে 6 লাখ, তাহলে বার্ষিক ট্যাক্স দিতে হচ্ছে কত সেটা আমাকে বের করে নিতে হবে। আবার একটা অঙ্কটা বুঝেন, জটিল আছে কিন্তু। প্রথম যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো সবই হলো ফার্স্ট কোয়ার্টারের, ওই সেকেন্ড কোয়ার্টারের। ফার্স্ট কোয়ার্টারে ইনকাম দেওয়া আছে 1 লাখ, এবং এই 1 লাখের উপরে তারা ট্যাক্স দিয়েছে 40% আরো ফার্স্ট কোয়ার্টার শেষে। আর বার্ষিক ইনকাম তারা ধরতেছে 6 লাখ হবে, এবং সেটার উপরে ধরে নিচ্ছে 50% ট্যাক্স দিবে। এখন আর সেকেন্ড কোয়ার্টারের তথ্য আপনাকে দেওয়া আছে। এখন আসলে বলা হচ্ছে যে তাহলে ইফেক্টিভ অ্যানুয়াল ট্যাক্স রেটটা কত হবে, কারণ ফার্স্ট কোয়ার্টারে দিয়েছে 40%, বছরের শেষে দিচ্ছে 50%। এখন তাহলে আসলে ইফেক্টিভ ট্যাক্স রেটটা কত হবে? তাহলে আমরা যদি অ্যানুয়াল ইনকাম আমাকে দেওয়া আছে, তাহলে বার্ষিক ট্যাক্স কত দিচ্ছে সেটা আগে বের করে নিতে পারলেই তাহলে আমরা আগের অঙ্কের মতো বের করতে পারি। এত ইনকামের ট্যাক্স দেয় এত, একে কত, একশোতে কত। তাহলে আমরা প্রথমেই বের করে নিই বার্ষিক ইনকাম ট্যাক্সের পরিমাণ কত। খেয়াল করেন, প্রথমে আমরা বার্ষিক ইনকাম ট্যাক্সের পরিমাণ বের করে নিচ্ছি। বার্ষিক ইনকাম দেওয়া আছে 6 লাখ, সেখান থেকে ডিভিডেন্ড, এই যে খেয়াল করেন ডিভিডেন্ড এক্সক্লুড করবে 30,000, 30,000 মাইনাস করে দিলাম, তাহলে এস্টিমেটেড অ্যানুয়াল ট্যাক্সেবল ইনকাম হলো এত। ওকে, তার উপরে আমাদের এখন দরকার কি, বার্ষিক কত ট্যাক্স দিব সেটা আগে বের করতে হবে। তাহলে আমরা সহজে পাবো 6 লাখ টাকা ট্যাক্স দিতে হয় এত টাকা, 1 টাকা কত, 100 টাকা কত, তাহলে ইফেক্টিভ ট্যাক্স রেটটা পেয়ে যাবো। ওই যে আমরা 4 নম্বর 5 নম্বর অঙ্কে যেভাবে দেখেছি, 3 নম্বর 4 নম্বর অঙ্কে। তাহলে আমরা যেটা প্রথমে বার্ষিক ইনকাম হলো 6 লাখ, এটা অঙ্কে দেওয়াই আছে। এখান থেকে 30,000 টাকা ডিভিডেন্ড এক্সক্লুশন মাইনাস মাইনাস করলাম, তাহলে ট্যাক্সেবল ইনকাম হলো এটা। এর উপরে আমাকে ট্যাক্স দিতে হবে কত, এই 40% কিন্তু ফার্স্ট কোয়ার্টারের ইফেক্টিভ ট্যাক্স রেট। এখন বার্ষিক ট্যাক্স দিতে হচ্ছে 50%, তাহলে 50% দিয়ে দিলাম ইনকামের উপরে। তাহলে এখন বার্ষিক ট্যাক্স দিতে হচ্ছে কত আমাকে, 2,85,000। দেখেন ইনকামের উপরে যা ইনকাম তার 50% এর ট্যাক্স, এই পর্যন্ত ছিল ইনকাম। এখন আমরা ট্যাক্স রেট 50%, তাহলে বার্ষিক ট্যাক্স দিতে হচ্ছে 2,85,000 টাকা। আমরা কিন্তু এখন নেট ইনকাম আফটার ট্যাক্স করতেছি না, আমরা ট্যাক্স বের করতেছি এত 2,85,000। এখান থেকে আমাকে বলা হচ্ছে রিবেট পাবো কত, 15,000। তাহলে বার্ষিক ট্যাক্স দিচ্ছি কত, 2,70,000। ক্লিয়ার কিনা দেখেন। প্রথমে আমাদের প্রথম দরকার হলো বাৎসরিক ট্যাক্সের পরিমাণটা কত, তাহলে আমরা সহজেই বের করতে পারবো 6 লাখ টাকা দেয় ট্যাক্স এত, 1 টাকা কত, 100 টাকা কত। তাহলে প্রথমে আমাদেরকে বার্ষিক ইনকামের পরিমাণ দেওয়া আছে অঙ্কে, সেখান থেকে ডিভিডেন্ড মাইনাস করে দিলাম 30,000, আমাদেরকে বলা হচ্ছে ডিভিডেন্ড এক্সক্লুড করতে হবে। তাহলে ট্যাক্সেবল ইনকাম হলো 5,70,000, এর উপরে ট্যাক্স দিতে হবে কত, 50%, তাহলে 0.5 দিয়ে দিলাম। তাহলে এস্টিমেটেড অ্যানুয়াল ট্যাক্সেস বিফোর ক্রেডিট হলো, অর্থাৎ আমাদের এখন ট্যাক্সেবল ট্যাক্স লাইবিলিটি হলো 2,85,000, যা ইনকাম তার উপরে 50% ট্যাক্স। তাহলে আমার এইটা এখন ট্যাক্সের পরিমাণ 2,85,000। এখান থেকে 15,000 টাকা আমি রিবেট পাবো, 15,000 টাকা মাইনাস করে দিলাম। তাহলে বার্ষিক ট্যাক্স দিতে হচ্ছে তো আমাকে দিতে হচ্ছে কত,
2,70,000। এখন এবার ঐকিক নিবে 6 লাখ টাকা ইনকাম হলে ট্যাক্স দিতে হয় 2,70,000, 1 টাকায় কত, 100 টাকায় কত। এই যে আমরা সেম এখানে আর পণ্যটা লিখিনি আমি 6 লাখ টাকা দিতে হয় 2,70,000, 1 টাকায় কত, 100 টাকায় কত, 45%। যদিও দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে হয়ে যায়, কাকতালীয় বা মিলে যাবে, কিন্তু সিস্টেম এটা না, সিস্টেম হলো এটা। আপনাকে বের করে নিতে হবে প্রথমে এত টাকা ইনকামে ট্যাক্স দিতে হয় 2,70,000, একে কত, 100তে কত, 45%। এবার সেকেন্ড কোয়ার্টারের ইনকাম স্টেটমেন্ট আসলে সেকেন্ড কোয়ার্টারের সেলস দেওয়া আছে 8,50,000, কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ডের ক্ষেত্রে ঝামেলা করছে তারা কি, কস্ট অফ গুডস সোল্ড বলছে অ্যাডজাস্ট করতে হবে, কারণ কস্ট অফ গুডস সোল্ডের ভিতরে 7,500 ইউনিট আছে, যেটা 12 টাকা দরে মূল্যায়ন করছে, কিন্তু আসলে হবে 26 টাকা দরে। তাহলে সেটা আমরা ওয়ার্কিংসে দেখাই দিছি। দেখেন প্রথমে 4,20,000 দেওয়া আছে, 7,500 ইউনিট, 12 টাকা মূল্য দেওয়া আছে, আসলে হবে 26 টাকা, তাহলে 14 টাকা কম দেওয়া আছে। তাহলে 26 থেকে 14, 12 গেলে 14 টাকা, 7,000, এখানে 75,000 হয়ে গেছে। সরি, এটা একটু কারেকশন করে নেন, অঙ্ক পড়াতে গেলে এমনি মনে হয় যেন ঠিক আছে। ওকে, এটা আপনারা কারেকশন করে নেবেন, 75,000 ইউনিট না, 7,500 ইউনিট, তাহলে 1,05,000 ইউনিট। তাহলে আমরা যেটুকু কম হয়েছে সেটা এখন যোগ করে দিলাম আগের অঙ্কের মতো, 4,20,000 সাথে ইনভেন্টরি যেটা লিকুইডেশন করলাম, তাহলে আমার 5,25,000 টাকা হলো। এখন আসেন, তাহলে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলাম, গ্রস প্রফিট হলো 3,25,000 টাকা। আর অপারেটিং এক্সপেন্সের ভিতরে কি বলা আছে, 2,30,000 টাকা। এই যে আমাদের এখানে 2,30,000 দেওয়া আছে, কিন্তু এই 2,30,000 আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। কেন? 2,30,000-এর ভিতরে বলা হচ্ছে 60,000 টাকা ফ্যাক্টরি ম্যানেজমেন্ট খরচ আছে, যেটার বেনিফিট থার্ড এবং ফোর্থ কোয়ার্টারও পাবে। তাহলে পুরোটা কেন এখানে সার্চ করবো, বলা হচ্ছে এখানে শুধু 25% সার্চ করে। তাহলে প্রথমে 2,30,000-এর ভিতরে যেহেতু 60,000 যোগ আছে, প্রথমে 60,000 বাদ দিয়ে দিলাম। এর সাথে যোগ হবে এই 60,000-এর 25%, 60,000-এর 25% হলো 15,000 টাকা। তাইলে 2,30,000 থেকে 60,000 গেলে হলো কত আসে, 1,80,000, 1,80,000 না 90, 1,70,000, 1,70,000-এর সাথে 1,70,000। হ্যাঁ, 1,70,000-এর সাথে 15,000 যোগ করলে 1,85,000। তাহলে আমরা গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলাম, ইনকাম বিফোর ট্যাক্সেস হলো 1,40,000। এখন এর উপরে ট্যাক্স কত দিতে হবে, কারণ ফার্স্ট কোয়ার্টারের ট্যাক্স রেট দেওয়া আছে আমার 40%, সেকেন্ড কোয়ার্টারের ট্যাক্স রেট আমাকে দেওয়া আছে কত, সরি, সেকেন্ড কোয়ার্টারের ট্যাক্স রেট দেওয়া নাই, আর কম্বাইন্ড ট্যাক্স রেট দেওয়া আছে। এখন সেকেন্ড কোয়ার্টারের ট্যাক্স কত হবে, অনেকে বলতে পারেন যে স্যার ইফেক্টিভ ট্যাক্স রেট তো বলাই আছে 45%, তাহলে এটার উপরে 45% চার্জ করলে হবে না। কারণ হলো এই 1,40,000 টাকা ইনকাম সাথে আমরা সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত যে ট্যাক্স কত দেওয়া আছে সেটা বের করি। দেখেন প্রথমে আমরা আসি, ফার্স্ট কোয়ার্টারে ইনকাম কত, 1 লাখ, সেকেন্ড কোয়ার্টারে ইনকাম কত, 1,40,000। তাহলে টোটাল সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত ইনকাম কত, 2,40,000 টাকা। ওকে, এখন 2,40,000-এর আমরা বের করছি কত, এখন ইফেক্টিভ ট্যাক্স রেট হলো 45%, তাহলে 2,40,000-এর উপরে ট্যাক্স দিতে হবে কত, 1,08,000, 45% আছে। ফার্স্ট কোয়ার্টারে অলরেডি পেইড করছে কত, 1 লাখের উপর, ওই যে 40% ছিল 40,000, তাহলে সেকেন্ড কোয়ার্টারের ট্যাক্স দিতে হবে 68,000, কারণ যে আপ টু ওই কোয়ার্টার পর্যন্ত যত ট্যাক্স আপনাকে দিয়ে দিতে হবে। আমি আবার একটু বুঝাই, ফার্স্ট কোয়ার্টারের ইনকাম আমাদের অঙ্কে দেওয়াই আছে 1 লাখ, আর সেকেন্ড কোয়ার্টারের ইনকাম কত এটা আমরা বের করলাম একটু আগে, 1,40,000 স্যার। 1,40,000, এই যে 1,40,000। ওকে, তাহলে আমাদের আপ টু সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত টোটাল ইনকাম হলো কত, 2,40,000। এখন আমাকে এই 2,40,000-এর উপরে যেহেতু ইফেক্টিভ ট্যাক্স রেট 45%, যদি আপনি ফার্স্ট কোয়ার্টারে কম দিয়েছেন কিন্তু সেকেন্ড কোয়ার্টারে এসে আপনাকে সেটা দিয়ে দিতে হবে, তাহলে ইফেক্টিভ ট্যাক্স রেট আসলো কত, 45%। তাহলে 2,40,000-এর উপরে 45% আরে কত, 1,08,000। আপনার সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত ট্যাক্স লাইবিলিটি দাঁড়ালো 1,08,000। এখন আপনি ফার্স্ট কোয়ার্টারে অলরেডি 40% আরে দিয়ে দিয়েছেন, তাহলে যেটুকু বাদ দিয়েছেন অ্যাডভান্স দিয়ে দিয়েছেন 40,000, সেটা বাদ দিয়ে দেন। তাহলে সেকেন্ড কোয়ার্টারের, অর্থাৎ সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত ট্যাক্স লাইবিলিটি দাঁড়ালো 1,08,000। ফার্স্ট কোয়ার্টারে দিয়ে দিয়েছে অলরেডি 40,000, তাহলে আর বাকিটা সেকেন্ড কোয়ার্টারে এসে দিয়ে দিতে হবে, কারণ সরকার তার আপনাকে বাকি রাখবে না। তাহলে 68,000 টাকা, তাহলে সেকেন্ড কোয়ার্টারের ইনকাম ট্যাক্স হলো 68,000। তাহলে এই মূলত এই সেকেন্ড কোয়ার্টারে ইনকাম ট্যাক্স কত, এটার জন্য এতগুলো ঝামেলা করা। তাহলে আমার
ইনকাম বিফোর ট্যাক্স হলে এত, 68,000 বাদ দিলে সেকেন্ড কোয়ার্টার ইনকাম হলো 72,000। বুঝছেন কিনা দেখেন। জি স্যার, বুঝতে পারছি। স্যার আর একটু চিন্তা করতে হবে। আহ, আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিই। অনেকে বুঝেন নাই, অঙ্কটা বুঝতে থাকেন। আর ট্যাক্সেরটাই আগের একটু ঝামেলা, আমি বলি বাকিগুলো সহজ। নিয়ম হলো আগে ওই অঙ্কগুলো অর্থাৎ 4 নম্বর 5 নম্বর এগুলো আগে বুঝতে হবে, দেন 3 নম্বর বুঝতে হবে। আহ, তারপরে এসে আপনার সরি 6 আর 7 বোধহয় যে ইফেক্টিভ ট্যাক্স রেট কিভাবে ক্যালকুলেশন করা হয়, তারপরে এটা আসেন। তারপরে না হলে আমরা নেক্সট ক্লাসে, তার হচ্ছে না, তারপরে ক্লাসে ইনশাল্লাহ আমরা আবার এই অঙ্কটা আলোচনা করব, করে তারপরে আমরা ইনশাল্লাহ নেক্সট চ্যাপ্টারে যাবো। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার নিয়ে একটু যেটা কথা, সেটা হলো নেক্সট চ্যাপ্টার হলো কর্পোরেট ভলেন্টারি রিপোর্টিং, যেটা সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল রিপোর্টিং। আমরা রিপোর্টিং এ আর মোটামুটি বেসিক যে রিপোর্টিং ক্রাইটেরিয়া গুলো এগুলো আমরা পড়িয়ে ফেলছি। আর ওর যেটা সিএ তে বা সিসি তে দেখুন, কর্পোরেট রিপোর্টিং বলতে তোরা টোটাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যা আছে, সেই ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট সবই রিপোর্টিং, কর্পোরেট গভর্নেন্স, অডিট রিপোর্ট সবই রিপোর্টিং আসে। তো আমরা তো আর এখানে সব একসাথে পড়াইতে পারবো না, এই জন্য অ্যাকাউন্টিং রিলেটেড যে রিপোর্টিং গুলো আছে সেগুলো আমরা এখানে দেখালাম। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পার্ট পুরোটাও কিন্তু রিপোর্টিং, সেটা তো আমরা ইয়াতে থার্ড সেমিস্টারে পড়িয়ে ফেলছি। তো এখানে আর রিপোর্টিং এর ভিতরে বাকি আছে কর্পোরেট গভর্নেন্সটা, বোধহয় কোনো লেভেলে আপনাদের পড়াইছে কিনা এই সেমিস্টারে, যদিও সেটা এক ধরনের রিপোর্টিং। বলেন এটা এখন ম্যান্ডেটরি রিপোর্ট করতে হয়। আর অডিট রিপোর্ট তো আপনাদের পড়াবেই। আর আমাদের আরেকটা বাকি আছে সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল রিপোর্টিং, যেটা ভলেন্টারি রিপোর্টিং করলে করবে, না করলে নয়। তো এটা আমার কাছে সফট কপি ছিল না, তো আমার কাছে অবশ্যই একটা হার্ড কপিকে আমি ওই দিন ডিপার্টমেন্টে গিয়ে স্ক্যান করিয়েছি। ওটা দেখে আমি যদি টাইপ করতে পারি তাহলে আপনাদেরকে দিয়ে দিব, আর টাইপ না করতে পারলে যেভাবে আছে এভাবে দিয়ে দিব। এটা আপনারা এই যে এখান থেকে স্ক্যান করেছি, এটার সফট কপিটা আমার কাছে হারিয়ে গিয়েছে, ফটোকপিটা ছিল, যাক এখন আর খুঁজে পাচ্ছি না কোন কম্পিউটারে কোথায় আছে। তো এটাকে যে কি স্যার টাইপ, এভাবে দিলেও আমরা বুঝে নিতে পারবো স্যার, অসুবিধা নেই। আপনারা তো যারা তো ইয়েতে আছে তারা তো লিখে নিবেন, আর যারা প্রিন্ট দিবেন তারাও একটু ঝাপসা আসছে। আমি দেখি ভালো কপি আসছে, ভালো কপি আমার কাছে নেই আর কি। এটাই ছিল ওই দিন আমার ডিপার্টমেন্টের কম্পিউটার অপারেটর ও ইয়ে করছে আর কি। তো এটা আমি পাঠিয়ে দিব আপনাদেরকে, তারপরে চ্যাপ্টার গুলো টাইপ করা আছে আমার কাছে। আর এটা দেখি 15 দিন 10 দিন গ্যাপ পাওয়া গেছে, তো দেখি হয়তো যদি এই যে এখান থেকে কিছু মিটিগেটিং রিস্ক অফ ওনার অপারেশন আমরা যখন আলোচনা করব তখন বলে দিতে পারবো আর কি। তো এটাই হয়তো দিয়ে দিব, আর না হলে হয়তো টাইপ করে দিলে ভালো কপি দেওয়া যাবে আর কি। তো এখন তবে টাইপ আপনাদের করলে কাজ তো হবে, অনেক আচ্ছা সময় লাগবে। সমস্যা হোক না হোক আপনাদের কাজ হবে অঙ্ক এগুলো বুঝেন নাই 20% বা 30% যাই বুঝছেন বুঝছেন, প্রথমে অঙ্কের সিকোয়েন্স ওয়াইজ প্রথমে 1 নম্বরটা পড়বেন, তারপরে 5 নম্বরটা, তারপরে ওই যে লাস্টের দুইটা ইফেক্টিভ ট্যাক্স রেট বের করেছি ওই দুইটা, তারপরে হলো 4 5 ইন্টারিম ইনকাম স্টেটমেন্ট যেগুলো করেছি, তারপরে এসে 2 নম্বরটা। হুম। তো 2 নম্বরটা কঠিন না, 2 নম্বরটা এখানে আসলে ওই পড়ার মাঝে একটু ভালো করে যখন আপনি নিজে পড়বেন কোনগুলো অ্যানুয়াল অ্যাকাউন্টস এর ফিগার, কোনগুলা ফার্স্ট কোয়ার্টারের ফিগার, কোনগুলা সেকেন্ড কোয়ার্টারের ফিগার, এগুলো ভালো করে পড়বেন। পড়ে নিজে নিজে বোঝার চেষ্টা করবেন যে কেন হচ্ছে, সলিউশনের দিকে তাকাবেন না পরে, তারপরে আস্তে আস্তে আরো 2 একবার করলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। আর যদি আরো অঙ্ক প্র্যাকটিস করতে চান বেকারের বইতে আছে, ওখান থেকে দেখতে পারেন আর কি। তো আশা করি এগুলো আমি বেকারের বই, ডিলারসনের বই, তারপরে আরো আমার কাছে কিছু ওই যে বলছি নেট থেকে ডাউনলোড করছি, ওখান থেকে মোটামুটি ভালো অঙ্ক যেগুলা ইন্টারিম এবং সেগমেন্ট রিপোর্টিং এর সবগুলো আপনাদেরকে দিয়ে দিছি। এগুলো পারলে যে কোনো বইয়ে যে কোনো অঙ্কে পারা যায়। আর এগুলাতে ট্রেডিশনাল পরীক্ষাগুলো এগুলাতে এসএসসি এতে আর ওই আইসিএম এ পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে, সেগমেন্ট রিপোর্টিং, ইন্টারিম রিপোর্টিং এর অঙ্ক। ওরা অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ওইটা পড়ায়। আমি জানি না রিসেন্টলি যেটা সিমের সাথে কোলাবোরেশন করছে আইসিএম ওয়ালারা, ওখানে কোন জায়গায় দিয়েছে, যেমন ওখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এখন আর নাম নেই, এখন বলে পারফরমেন্স ম্যানেজমেন্ট বলে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর নাম ওইভাবে পড়ায়। আসলে যুগের চাহিদার সাথে সাথে কোর্সের নামও পরিবর্তন হয়। যেমন আহ, আমরা পড়ছি বিজনেস ম্যাথমেটিক্স, এখন বলে ম্যাথমেটিক্স ফর বিজনেস ডিসিশন। আমরা পড়ছি অপারেশন রিসার্চ, এখন বলে কোয়ান্টিটি টেকনিক্স ফর ডিসিশন মেকিং। জিনিস একই, শুধুমাত্র কেবল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নতুন নতুন কিছু জিনিস আসছে, যেমন অ্যাক্টিভিটি বেস কস্টিং, কাইজেন কস্টিং, টার্গেট কস্টিং, এগুলো আমাদের সময় ছিল না। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আমরা স্টুডেন্ট লাইফে যা পড়েছি, আমার স্টুডেন্ট লাইফ ছিল ইউনিভার্সিটিতে 95 সালের মে মাসের বোধহয় 26 তারিখে শুরু হয়েছে, শেষ হয়েছে 2001 সালের কত তারিখে বোধহয়, এরকম। তা আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পড়ে শেষ করছি 98 সালে, ফোর্থ ইয়ারের পরে তারা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থাকে না। ওইগুলো সব পরিবর্তন হয়ে গেছে, এখন আর কিছুই নেই। যে আপনাদের যে আমরা যা পড়িয়েছি শুধু কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টটা আছে, ক্যাশ ফ্লো চেঞ্জ হয়ে গেছে, ফান্ড ফ্লো ছিল এখন তো ওগুলো নেই। তারপরে এই আর্নিং পার শেয়ার, অ্যাকাউন্টিং ফর ইনকাম ট্যাক্স, এগুলা কোনোটাই তখন ছিল না।
কারণ তখন আইএএস ছিল কত পর্যন্ত, বোধহয় বাকি আইএস গুলো তো ছিল না, আর আইএফআরএস বলিতে তখন কিছু ছিলই না। 2001-2003-এ প্রথম আইএফআরএস ইস্যু হয়। এখন যেগুলো পড়ানো হচ্ছে এগুলো সবই নতুন। তো যুগের চাহিদার সাথে, আর বিজনেস এডুকেশন এটা হলো সোশ্যাল সায়েন্সের অংশ। দিন পরিবর্তন হবে, ব্যবসা পরিবর্তন হবে, লেখাপড়া চেঞ্জ হয়ে যাবে। আপনি এখন যা পড়েন 5 বছর পরে দেখবেন আবার অ্যাকাউন্টিং পরিবর্তন হয়ে গেছে। ব্যবসা পরিবর্তন হলেই নতুন নতুন ব্যবসা হয়, নতুন নতুন ইস্যুজ আসে, নতুন নতুন অ্যাকাউন্টিং হয়। এই জন্য যেটাকে বলা হয় আমরা হইলা সোশ্যাল সায়েন্সের অংশ। আমরা পড়ি থিওরি, থিওরি পরিবর্তন, আর সায়েন্সের লোকরা পড়ে থিওরম, পরীক্ষিত সত্য। সায়েন্সের ভিতরে বোধহয় কতগুলো ডাইনামিক সাবজেক্ট আছে, বিশেষ করে ফার্মাসি, কম্পিউটার সায়েন্স, এগুলো পরিবর্তন হয়ে যায়, কিন্তু ফিজিক্স এটা খুব বেশি পরিবর্তন হয় না। কেমিস্ট্রি এগুলো খুব বেশি পরিবর্তন হয় না, নতুন নতুন কিছু আসে, এটা আর কি। কিন্তু অ্যাকাউন্টিং আমূল পরিবর্তন হয়ে যায়। আপনি আগে যেগুলো আমরা পড়ছি, কনসাইনমেন্ট, জয়েন্ট ভেঞ্চার, ব্রাঞ্চ, ডিপার্টমেন্ট, অ্যামালগামেশন, অ্যাবজর্পশন, রিকনস্ট্রাকশন, হোল্ডিং কোম্পানি, এগুলো এখন আর কিছুই নেই, সব পরিবর্তন হয়ে গেছে। তো আমাদের জন্য কষ্ট হয় আর কি, নতুন নতুন করে শিখে নিতে আর কি। তো যাও, তো যেটা বলছি, এই জন্য আপনারা আগে এগুলো পড়েন, আর আমরা পরে সিএসএরটা আপনাদেরকে দিয়ে দিব। আর তারপরে আমরা চলে যাব আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস পার্টে। সেখানে সব রেডি করা আছে, জাস্ট আপনারা পড়বেন, কোনো অসুবিধা নেই। তো তাহলে আগামী সপ্তাহে ক্লাস হচ্ছে না, আমি নেক্সট শনিবার, দ্যাট মিন্স 31 তারিখে হবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম।